আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন আপু। ওনার নাম অনিকা তাসনিম। ওনার বাড়ি খুলনার দৌলতপুরে। ঘটনাটি ওনার নিজের পরিবারের সাথেই ঘটেছিল সাল 2004 কি 5। ওই সময়ে ওনারা পরিবার সহ ঢাকার মধ্য বাড্ডার আদর্শ নগরে একটা ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তো অনিকা আপু জানিয়েছেন ওনার বাবার ওই সময়ে একটা বদভ্যাস ছিল, সেটা হচ্ছে ওনার বাজার করার কোনো সময় ছিল না। সকাল, দুপুর, রাত, এমনকি মধ্যরাতেও উনি বাজার করে বাড়িতে আসতেন। সব সময় তো আর এই বাজারগুলো গুছিয়ে রাখা, তারপর আরো বেশ কিছু কাজ আছে, এগুলোর প্রিপারেশন থাকে না। দেখা যেত যে ওই সময় ওনার বাসায় কোনো ফ্রিজ ছিল না, তখন উনি অনেকগুলো মাছ নিয়ে আসছেন। এই মাছগুলো রাতের বেলা কিভাবে কাটাকাটি করে ফ্রিজে রাখবেন, কিভাবে কি রাখবেন, আর একজনের বাসায় কি অত রাত্রে যাওয়া যায় ফ্রিজে রাখার জন্য? ওনাকে অনেকবার বলার পরও ওনার এই বদভ্যাসটা চেঞ্জ হচ্ছিল না। আসলে উনি ব্যস্ত থাকতেন, বাজার করার জন্য নির্দিষ্ট সময় পেতেন না, তাই যখন সময় পেতেন তখনই বাজার করে বাড়িতে আসতেন। তো এরকম ওনার কিন্তু চলছিল। ওই ফ্ল্যাটে তখন ওনারা নতুন মানে উঠেছেন আর কি। উনি একদিন রাতের বেলা অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছেন। রাতের বেলা দেখা যাচ্ছে যে যারা মাছ বিক্রি করেন আর কি, অনেক কম দামে দিয়ে দেন শেষ দিকে যেগুলো থাকে। এই কারণে এই অনিকাপুর বাবা উনি কি করেছেন, কম দামে অনেকগুলো ইলিশ মাছ পেয়েছেন, বাসায় নিয়ে আসছেন। এই রাতের বেলা এতগুলো ইলিশ মাছ দেখে অনিকাপুর মায়ের তো মেজাজ গরম হয়ে যায় যে এই রাতের বেলা এতগুলো ইলিশ মাছ নিয়ে আসছো নি, এগুলো কাটবো কখন, কিভাবে কি করব, আবার ফ্রিজে কিভাবে রাখবো, আরেকজনের বাসায় তো রাখতে যাওয়া যাচ্ছে না, যেহেতু ওনাদের তখনও ফ্রিজ কেনা হয়নি। তখন কিন্তু একটা উপায় এগুলো সংরক্ষণ করা হতো, সেটা হলো কাটাকাটি করে হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দেওয়া হতো। কি আর করা, উনি সেটাই করলেন। সেটা করার পর ওই জাল দেয়া মাছগুলো উনি ওনার একটা লোহার র্যাক ছিল, এই র্যাকের মধ্যে রাখলেন। আর রান্নাঘরের দরজা জানালা কিন্তু বন্ধ করে রাখা ছিল, যাতে করে কোনো বিড়াল বা ইঁদুর রান্নাঘরে ঢুকতে না পারে। তাছাড়া ইলিশ মাছ যেই পাত্রে উনি রেখেছিলেন ওই জাল দিয়ে, সেটাও কিন্তু খুব ভালোভাবে লক করা ছিল। কোনোভাবেই কুকুর, বিড়াল, কুকুর ঢোকার তো প্রশ্নই নাই, বিড়াল বা ইঁদুর ঢুকতে পারবে না সেখানে। তো উনি শুয়ে পড়েছেন। সকালবেলা এই অনিকা আপুকে ডাকাডাকি করছেন, আর ওনার ছোট ভাই তখন বেশ বয়সে ছোটই ছিল, ওনাকে মানে ওনাদের দুজনকে ডাকছেন। ওনার মা বলছে যাই ওঠ ওঠ, সকালবেলা ইলিশ মাছ দিয়ে আমরা এখন খাবার খাবো। তোর বাবা রাতের বেলায় অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ তো ওনার বাসার সবারই প্রিয় ছিল। সকালবেলা ইলিশ মাছ দিয়ে নাস্তা করবেন, মানে ভাত খাবেন, এটা জানার পর ভাই বোন দুজনই উঠে গেছেন, ঘুম থেকে রেডি হচ্ছেন। এদিকে ছেলে মেয়ে দুজনকে উঠিয়ে দিয়ে অনিকাপুর মা আসছেন কিচেনে। মাছগুলো এখন অন্যভাবে প্রসেস করে খাবারের উপযোগী করবেন, এটা তো জাল দিয়ে রাখা হয়েছিল আর কি। উনি যখনই ওই লোহার যে র্যাক এটা খুলেছেন, খোলার পর উনি তো তাজ্জব হয়ে যান। আরে 5-6টা ইলিশ মাছ টুকরো টুকরো করে কেটে জাল দিয়ে এখানে রাখলাম, কতগুলো ইলিশ মাছের টুকরা ছিল, ওখানে মাত্র 3টা বা 4টা, তাও আবার ছোট ছোট টুকরা রয়েছে। এতগুলো ইলিশ মাছ কোথায় গেল? কোনো বিড়াল তো ঢোকার কথা না, ইঁদুরেরও ঢোকার কোনো সুযোগ নাই। ইলিশ মাছ কে নিয়ে গেল? তখনও কিন্তু অনিকাপুর বাবা ঘুমাচ্ছিলেন। ওনাকে ডেকে তোলা হলো, উনিও তো অবাক, মাছ কোথায় গেল? এটা হচ্ছে ওই বাসায় ওনাদের সাথে প্রথম ঘটলো। এরপর থেকে শুরু হলো অন্যান্য সমস্ত ঘটনা। প্রায় প্রতিদিনই রাতের বেলা ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ, এই যে আমরা যে ঝর্ণাটা ইউজ করি গোসলের জন্য, তারপর ট্যাপ যে খুলি, বিশেষ করে ওই ঝর্ণার পানি পড়লে এক ধরনের শব্দ হয়, ঝিরঝির ঝিরঝির শব্দ হয়। তো মনে হচ্ছে যে ওয়াশরুমে কেউ গোসল করছে। কে গোসল করছে? ওই সময় বাড়ির সবাই তো শুয়ে আছে, কেউ ঘুমাচ্ছে। একবার হলো কি, এই অনিকাপুর মা উনি ওয়াশরুমের কাছে গিয়েছেন। কাছে যাবার পর উনি দেখতে পেলেন যে ওয়াশরুমের ভেতরের লাইটটা কিন্তু বন্ধ, আবার ওয়াশরুমের দরজাটাও কিন্তু একদম যে ভেতর থেকে বন্ধ সেটা না, মানে বাইরে থেকে আমরা যদি চাপিয়ে রাখি ওই রকম। উনি চিন্তা করেছেন হয়তোবা মনের ভুলে কেউ ঝর্ণাটা খুলে রেখেছে। উনি যখন লাইটটা দিয়েছেন এবং দরজাটা খুলেছেন, উনি দেখলেন যে ওনার সামনেই ধপ করে ওই ঝর্ণাটার থেকে পানি পড়া বন্ধ হয়ে গেল।
মাত্র গোসল করলে যেভাবে পানি গড়িয়ে পড়ে ওভাবে পানি গড়িয়ে পড়ে একটা জায়গা দিয়ে পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছিল। সাধারণত ওয়াশরুমের একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওই জায়গা দিয়ে পানি চলে যায়। উনি দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে পানি চলে যাচ্ছে। উনি তো বুঝতে পারলেন না ঘটনাটা কি হলো। ওই রাতের মতো উনি এই বিষয়টা আর কাউকে বলেননি, কিন্তু প্রতিদিন এই একই সমস্যা শুরু হয়ে গেল। এটা কিন্তু ওনাদের বাসার সবাই বুঝতে পারছিলেন। ওনারা যখনই দরজাটা খুলতেন দেখতেন যে ওই সময়ই পানি পড়া বন্ধ হয়ে যায়। এরকম একটা সমস্যা কিন্তু বাসায় শুরু হয়ে গেল। এদিকে ওনারা তো একটা আতঙ্কজনক অবস্থার মধ্যে আছেন যে এরকম হচ্ছেটা কেন। এর মধ্যে আর একটা ভয়ঙ্কর ঘটনা খেয়াল করেন অনিকাপুর আম্মু। ওনাদের ওই বিল্ডিং এর পেছন দিকে একটা গলির মতো জায়গা ছিল, জায়গাটা বেশ স্যাঁতসেঁতে টাইপের ছিল আর কি। উনি একদিন ওই সাইডে গিয়ে দেখেন ওখানে পায়ের ছাপ রয়েছে, আর এই পায়ের ছাপগুলো মনে হচ্ছে উল্টো পায়ের ছাপ, মানে উল্টো দিকে পা মনে হচ্ছে উল্টো দিকে ঘোরানো, ওভাবে হেঁটে চলে গেছে। আর পায়ের ছাপগুলো কিন্তু সাধারণ মানুষের মতো এটাও বলা যাবে না। পায়ের ছাপগুলো বেশ বড় বড় ছিল, আর ছাপটাও বেশ অস্বাভাবিক ছিল। এই জিনিসটা দেখার পর অনিকাপুর আম্মু অনিকাপুর বাবাকে ডেকে দেখালেন এই জিনিস, উনিও দেখলেন। এরপর তো ওনাদের টনক নড়েছে যে সর্বনাশ, আমরা তো একটা বিপদে পড়ে গেছি, এই বিষয়টা কার সাথে শেয়ার করি। তখন পাশের বিল্ডিং এর এক আন্টির সাথে শেয়ার করেন অনিকাপুর আব্বু এবং আম্মু, কেননা ওই আন্টি আবার একটা সময় এইখানে ভাড়া ছিল। তার সাথে যখন শেয়ার করেন ওনারা, তখন উনি জানান আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ওনার হাজব্যান্ড, উনি গার্মেন্টসের মালিক ছিলেন। ওনার হাজব্যান্ডের আর একজন বন্ধুর সাথে শেয়ার একটা গার্মেন্টস দিয়েছিলেন আর কি, তখন এই বাসায় ভাড়া থাকতেন। ওনার হাজব্যান্ড আবার তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যেতেন, ওনাকে অনেক সকাল সকাল চলে যেতে হতো। এই কারণে ওই আন্টিকে আবার অনেক সকাল সকাল রান্না করতে হতো। একদিকে দেখা যেত যে ওনার হাজবেন্ড উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ফজরের নামাজের প্রিপারেশন নিচ্ছেন, এদিকে উনি নাস্তা তৈরি করছেন, মানে একসাথে দুটো কাজই হচ্ছে। তখন উনি যখন ওই রান্না করছিলেন, রান্নাঘরের যেই জানালাটা থাকে, উনি জানালা দিয়ে ওই সময় বাইরে তাকিয়েছেন। চোখ চলে যাবে এটাই তো স্বাভাবিক, ওই সময় তো তখনও অন্ধকার, ফজর আজান তখনও দেয়নি। উনি দেখেন ওনার জানালার বাইরে ভয়ঙ্কর একটা অবয়ব দাঁড়িয়ে আছে, তবে অন্য দিকে তাকিয়ে। উনি যখনই এটা দেখেছেন উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। উনি তৎক্ষণাৎ যে কাজটি করেছেন সেটা হচ্ছে ধপাস করে রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিয়েছেন। ওই সময় কিন্তু ওই জানালা ছিল কাঠের তৈরি। যখন এটা বন্ধ করে দিয়েছেন তখনই ওই অবয়বটা ঘুরে তাকায়। অবয়বটা কিন্তু খেয়াল করেনি যে ওই আন্টি ওনাকে দেখেছে। যখনই ঘুরে তাকিয়েছে, এই ঘুরে তাকানোটাও খেয়াল করেছেন, কারণ জানালাটার এক পাল্লা যখন বন্ধ করছেন শব্দ হয়েছে, আর এক পাল্লা যখন বন্ধ করতে যাচ্ছেন একদম ক্লোজ হয়ে যাচ্ছে, তখন মূলত ওই অবয়বটা থেকে দেখে ফেলেছে। যখনই দেখে ফেলেছে, ওই আন্টি দেখছেন যে ওই অবয়বটা সাঁ করে ওই জানালার দিকে চলে আসার চেষ্টা করছে। এর মধ্যে তো উনি জানালা বন্ধ করে ফেলেছেন, আর একটু হলেই হয়তো বা জানালা দিয়ে ওই অবয়বটা ভেতরে ঢুকে পড়তো, জানালার উপর ধপাস করে এসে পড়ে। এরপর জানালার উপরে ভারী হাত দিয়ে যদি কেউ আঘাত করে, 5 আঙ্গুল দিয়ে যদি থাপড়াতে থাকে, যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে জানালা এখনই ভেঙে নিচে পড়ে যাবে। ওই সময় তো উনি জানালা ক্লোজ করে ফেলেছেন। তখন হয় কি, ঘরের অন্য যে জানালাগুলো খোলা আছে ওই জানালাগুলোতে আঘাত করতে থাকে। সৌভাগ্যজনক বশত ওই সময় সবগুলো জানালাই বন্ধ ছিল, ওগুলোতে আঘাত করছে। যখন দেখা গেল যে সবগুলো জানালা বন্ধ, এরপর ওনারা ফিল করছেন ওনাদের ওই বিল্ডিং এর পাশে একদম লাগোয়া তো অন্যান্য বিল্ডিং রয়েছে, অন্যান্য বিল্ডিং এর জানালার উপরেও গিয়ে আঘাত আনছে। যখন এরকমটা উনি ফিল করলেন, দ্রুত উনি রান্না করা বাদ দিয়ে ওনার হাজবেন্ডের কাছে চলে গেলেন, গিয়ে বলেন এই অবস্থা, চারদিকে তো জানালার উপর আঘাত করছে। তখন দুইজনই উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই এই আওয়াজটা থেমে যায়। তো এরকম তো ওনারা ফিল করেছেন, দেখেছেন। এরপরে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে বাসার পেছনের যে গলিটা রয়েছে, এই গলির যে সরু রাস্তাটা, যেটা অনেক সময় স্যাঁতসেঁতে থাকে, এখান দিয়ে গভীর রাত্রে কাউকে হেঁটে যেতে এই অনিকা আপুদের পরিবার দেখেছেন। মাঝে মাঝে এমনও হয়েছে এটা কে হেঁটে যায় তার পিছু নেওয়ার চেষ্টা করেছে।
পরবর্তীতে ওই যে ভদ্র মহিলা আন্টি যখন জেনেছেন যে এই অনিকা আপু, তারপর তার ছোট ভাই মাঝে মাঝে পিছু নেওয়ার চেষ্টা করে, কে হেঁটে যায় দেখার জন্য, উনি বলেছেন খবরদার, এই কাজ করা যাবে না, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে। পরবর্তীতে ওনারা তো ওই বাসাটা ছেড়ে দিয়েছেন। তো ওই বাসাটা কিন্তু এখনো রয়েছে। হ্যাঁ, সেখানে আশেপাশে অনেক পরিবর্তন হয়েছে, যেহেতু সেই 2004-05 সালের ঘটনা, এখন তো অনেক চেঞ্জ হয়েছে, সেটাই স্বাভাবিক। তবে ও জায়গায় নাকি এখনো ওই সমস্যাটা হয়। এক্সাক্ট ফ্ল্যাট এবং বিল্ডিং এর লোকেশনটা অনেক আপু দেননি, যেহেতু ওখানে এখন অনেক মানুষ বসবাস করে। প্রিয় লিসেনার্স, ঢাকা শহরের অনেক বিল্ডিং এ কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। দেখা যাচ্ছে যে ওই সময় অর্থাৎ যে সময়টাতে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, ওখানে বড় ধরনের কোনো ডোবা ছিল বা ওখানে এমন কোনো জায়গা ছিল, এই জায়গাটা ভরাট করে বিল্ডিং তৈরি করা হয়েছে, ওখানে কোনো অশরীরীদের বসবাস ছিল, এরা ওই জায়গা ছেড়ে যায়নি। তখন ওই বিল্ডিং এর বিভিন্ন জায়গায় কিন্তু ওরা থাকতে শুরু করে, মানুষদেরকেও মানে বিরক্ত করতে শুরু করে। এটাই স্বাভাবিক। তো এই ধরনের সমস্যা যদি হয়, আমি পরামর্শ দিব ভালো কোনো রাকির সাথে আলোচনা করে বাসায় রুকিয়া করাতে। তার সবসময় কোরআন তেলাওয়াত যেন করা হয়, অথবা কোরআন তেলাওয়াত যদি রেকর্ড করা থাকে সেটা যদি আমরা ছেড়ে রাখি বক্সে, এটাও কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহর রহমতে রক্ষা করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি অনিকা আপুকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পাবো। ওনার পাঠানো একটি ঘটনা এর আগে আমরা প্রচার করেছি। তো চলুন প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম সোহেল রানা। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার চর দিখলদি ইউনিয়নের দোয়ানি গ্রামে। ওনার পাঠানো ঘটনা এর আগে আমরা প্রচার করেছি। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটা ওনাদের এলাকারই। উনি জানিয়েছেন বহু বছর আগে ওনাদের এলাকার একটা জমি হঠাৎ করে মাঝখান থেকে গর্ত হতে শুরু করে। এলাকার লোকজন মনে করেছিলেন যে হয়তোবা নিচ থেকে মাটি সরে গেছে। আস্তে আস্তে এই গর্তটি বড় হতে থাকে। বড় হতে 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 একটা বিশাল পুকুরে রূপ নেয়। অথচ ওখানে অল্প কিছুদিন আগেই ফসলের চাষ হতো। যখন এটা পুকুরে রূপ লাভ করে, এরপর ওখানে তো আসলে আশেপাশের যে ফসলি জমিগুলো ছিল, ওই জমিগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়। বিশেষ করে ওই পুকুরের আশপাশ দিয়ে বড় বড় ঝোপ জঙ্গল হয়ে যায়, গাছপালা হতে শুরু করে। এমনি এমনি আর কি, কেউ গাছ লাগিয়েছে বিষয়টা এরকম না। তখন দেখা যাচ্ছে যে ওই ছায়া যেখানে পড়ে ওখানে তো ফসল ভালো হয় না। তখন ফসলের চাষগুলো ওখান থেকে একটু দূরে সরে চলে যায়। যখন ওখানে ওই পুকুরটা তৈরি হয়ে গেল, তখন ওই পুকুর নিয়ে এলাকার লোকজনের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল ছিল, কানাঘুষা ছিল। আর এগুলো হওয়ার পিছনে কারণও ছিল। একদিন এক ব্যক্তি, উনি রাতের বেলা ওনার ফসলের ক্ষেত পাহারা দেওয়ার জন্য গিয়েছিলেন ওই দিকটাতে। উনি যখন ওই দিকটাতে গিয়েছেন, হঠাৎ করে ওনার কানে শব্দ আসে, পানির উপরে খল 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 কোনো কিছু শব্দ হচ্ছে আর কি, পানিতে সাঁতার কাটলে যেরকম শব্দ হয় ওরকম। তো উনি চিন্তা করলেন এত রাতের বেলা ওখানে এরকম শব্দ হচ্ছে, ঘটনাটা কি, বড় মাছ টাছ কিনা। কেউ অবশ্য তখন ওই পুকুরে মাছ ছাড়েনি। ওই সময় চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, চাঁদনি রাত ছিল এটাও বলা যাবে না, মানে যতটুকু চাঁদের আলো ওই সময় ছিল তাতে আশপাশটা দেখা যায় আর কি। তো উনি ওই দিকটাতে হাঁটতে হাঁটতে চলে গিয়েছেন। যাওয়ার পর উনি যেটা দেখেন, এটা দেখে তো ওনার চক্ষু ছানা বড়া হয়ে যায়। উনি দেখতে পেলেন ওই পুকুরের উপরে একটা স্বর্ণের নৌকা। নৌকাটা অনেকটা সাম্পানের মতো, আর সামনের দিকটায় কোন একটা প্রাণীর মুখ আঁকা রয়েছে এরকমটা মনে হচ্ছে। তবে ওই স্বর্ণের নৌকার মধ্যে কেউ বসে আছে এমনটাও দেখা যাচ্ছে না। স্বর্ণের নৌকাটা একা একাই পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, অন্য প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছে, এভাবে একা একাই পুকুরে সাঁতার কাটছে। উনি যখন এটা দেখে ফেলেছেন, চুপচাপ দেখছিলেন, তো হঠাৎ করে কোনো একটা গাছের সাথে ওনার হাত বা পায়ের একটা শব্দ হয়, বিশেষ করে হয়তো বা কোনো মশা কামড় দিয়েছে ওনাকে। উনি নিজের অজান্তেই ওই মশা মারার জন্য যখন ধপাস করে শব্দ করেছেন, তখনই নাকি ওই নৌকাটা থেমে যায়। নৌকাটার যে মাথার অংশটা, এটা আস্তে করে শব্দের উৎসর দিকে ঘুরে যায়, মানে যেখানে ওই ব্যক্তিটা ছিলেন। এরপর নৌকাটা কয়েক সেকেন্ডের মধ্যে পানির নিচে হারিয়ে যায়। উনি তো ওখান থেকে দ্রুত সরে চলে আসেন। কিসের আর ফসল পাহারা দিয়ে দ্রুত বাড়িতে চলে গেছেন। ওনার কোনো জ্বর বা অন্য কোনো কিছু হয়নি। পরদিন উনি এই বিষয়টা সবাইকে বলেন যে উনি এটা দেখেছেন ওখানে।
যখন এলাকার ময়মুরব্বীরা বিষয়টা জানেন, তখন তারাও বুঝতে পারলেন যে এখানে এই যেই গর্তটা তৈরি হয়ে হয়ে আস্তে আস্তে একটা বিশাল পুকুরের আকার ধারণ করেছে, এটা স্বাভাবিক কোনো ভূপ্রাকৃতিক ব্যাপার ছিল না, এখানে প্যারানর্মাল কোনো বিষয় ছিল। এরপর থেকে সবাই ওই পুকুরটা এড়িয়ে চলতে থাকেন। আশপাশে ঝোপ জঙ্গল আরো বড় হয়ে যায়, কেউ তো যায়ই না ওই দিকটাতে। তো বিভিন্ন সময় ওই স্বর্ণের নৌকা অনেকেই দেখেছেন। একটা সময় একজনের একটা ইচ্ছা জাগলো, কারণ হচ্ছে বিভিন্ন সময় শোনা গেছে যে পুকুর থেকে বিভিন্ন ধরনের থালা বাসন পাওয়া যায়, বিভিন্ন প্রোগ্রামে সেগুলো ইউজ করার পর আবার এগুলো যদি পুকুরে রেখে দেওয়া হয় সেগুলো পুকুরের মধ্যে চলে যায়। তো একজন চিন্তা করেছে যে বিভিন্ন এলাকার পুকুরে এরকম ঘটনা ঘটে, তারা তো এটা শুনেছেন, আসলে এই পুকুরও এরকম হয় কিনা একটু সাহস করে গিয়ে বললে কেমন হয়। তো ওনার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার বাড়িতে তো এরকম একটা অনুষ্ঠান আছে, আপনারা যদি কিছু থালা বাসন দিতেন তাহলে ভালো হতো, বিভিন্ন জায়গায় তো এরকম পুকুর আছে সেখানে দেয়, আমরা ঠিকঠাক মতো আবার ফেরত দিয়ে যাব। উনি বলতে বলতেই নাকি অনেকগুলো থালা বাসন গ্লাস, এগুলো সব পিতলের তৈরি ছিল, এগুলো উঠে আসে। তখন উনি চিন্তা করলেন এগুলো যে ভারী, এগুলো তো উনি একা নিয়ে যেতে পারবেন না। তখন আর একজন লোককে খবর পাঠান, সেই লোকও আসে, সবাই মিলে ধরাধরি করে নিয়ে যান। এরপর থেকে এলাকায় চাউর হয়ে গেল যে এই পুকুরে এখন এই বিষয়টা হয়। স্বর্ণের নৌকাটা বেশ কয়েকজন দেখেছে, তবে থালা বাসন চাইলে নাকি দেয়। বিভিন্ন সময় বিভিন্ন লোকজন চেয়েছে, দিয়েছে, তারাও আবার ফেরত দিয়েছে। এর মধ্যে ঘটে একটা ঘটনা, এই ঘটনাটা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলো, একটা জায়গায় একটু ব্যতিক্রম রয়েছে। তা হচ্ছে ওই এলাকারই বেশ সম্মানিত একজন ব্যক্তি, ওনার বাড়িতে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উনি, সম্ভবত ওনার ছেলের সুন্নতে খাতনার কোন একটা প্রোগ্রাম আর কি। ওনাদের যে থালবাটি ছিল তাতে হয়ে যায়, এখন দেখা যাচ্ছে গ্রামের অনেকেই তো নিয়ে আসে, তো উনিও গিয়ে চেয়েছেন, থালবাটি চলে আসছে। উনি আবার চেয়েছেন একটু বেশি করে, যেহেতু অনেক মানুষ আসবেন আর কি, তো বেশি করে আসছে, লোকজন আবার গিয়ে ওটা নিয়ে আসছে। নিয়ে আসার পর অনুষ্ঠান শেষে সব কিছু ঠিকঠাক মতোই উনি দিয়ে আসছেন, গুনে গুনে দিয়ে আসছেন, একদম সব ঠিকঠাক। ওনার দৃষ্টিতে কোনো কিছু মিসিং ছিল না। তো যেটা হতো সেটা হচ্ছে এগুলো যখন আবার ওখানে দিয়ে আসা হতো, ওটা একা একাই পানির নিচে চলে যেত, মনে হচ্ছে যে ঢাল বেয়ে ওগুলো গড়িয়ে পড়ে যাচ্ছে, এভাবেই চলে যেত। কেউ যে হাত দিয়ে নিয়ে যেত বিষয়টা এরকম না, আমার চোখের সামনে এগুলো গড়িয়ে গড়িয়ে পানির নিচে পড়ে যেত। উনি দেখলেন যে উনি এগুলো রেখেছেন, এগুলো আর পানির নিচে যায় না, গড়িয়ে গড়িয়ে পড়ে না। ওনার তো সন্দেহ হলো কি ব্যাপার, সবাই নিল, সবারটা চলে গেল, আমি নিলাম, আমারটা যায় না, এখানে নিশ্চয়ই কোন একটা জিনিস মিসিং আছে। কিন্তু উনি যে গুনে এনেছেন, এখানে তো মিসিং থাকার কথা না। তাহলে মিসিংটা কি কারণে হলো? উনি এই কাজের সাথে যারা জড়িত ছিলেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছেন, যত কাজের লোক ছিল প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছেন, প্রত্যেকেই বলেছেন যে না, আমরা কেউ এটা নেই, কারণ এই জিনিসটা নেওয়া যাবে না, এটা আমরা সবাই জানি। কারণ এই ধরনের ঘটনা তারা বহু আগের যুগ থেকে শুনে আসছে যে এই জিনিসগুলো নেওয়া যায় না, নিলে অনেক ক্ষতি হয়। কোথাও তো আসলে কোনো কিছু আসলে তথ্য পাওয়া যাচ্ছে না যে ঘটনাটা কি, তাহলে মিসিংটা কোথায় হলো? ওনার গুণ তো হয়তো বা ভুল হয়েছে। আবার উনি গোনা শুরু করছেন, পরে দেখা গেল একটা গ্লাস জাতীয় কোনো জিনিস মিসিং। এই জিনিসটা কিভাবে মিসিং হলো উনি তো আর খুঁজে পাচ্ছেন না। ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওনার স্ত্রীও ভালো করে বলতে পারে না। আশেপাশে খোঁজা হলো, কোথাও নাই, সবাই একদম মানে কসম কেটে বলেছে তারা নেয়নি। তখন ওনার সন্দেহ হলো যে আচ্ছা, ভুল করে ওনার বাড়িতেই রয়ে যায় নাই তো, ওনার ঘর, হয়তো ওনার বাচ্চা ছোট মানুষ ওই জিনিসটা হাতে করে নিয়ে আসছে, এটা তো হতেই পারে। তখন ওনার স্ত্রীকে বলে, আচ্ছা মনে করে দেখো তো, বাচ্চা কি হাতে করে কোনো জিনিস নিয়ে আসছিল? তখন ওনার স্ত্রী বলেন, হ্যাঁ এরকম একটা জিনিস তো ছিল, আমি তো মনে হয় দেখছিলাম, আমি তো ভালো করে খেয়াল করি নাই, একটু খুঁজে দেখি। খুঁজে দেখা গেল ওই বাড়িতে ওই গ্লাসের মতো জিনিসটা আছে। এটা কিন্তু ইচ্ছাকৃত না, সম্পূর্ণ ভুলবশত হয়েছিল। ওই জিনিসটা পাওয়ার পর উনি আবার ওই জিনিসটা যখন রেখে আসছেন, তখন সব জিনিস আবার পানির নিচে চলে যায়। এটা কিন্তু কেউ চুরিও করে নাই, কেউ ইচ্ছাকৃতভাবে রেখেও দেয়নি। তবে এই ঘটনার পর থেকে ওই পুকুরে কেউ ওই থালা বাসন চাইলে পেত না। আমরা এই ধরনের ঘটনায় দেখেছি, কেউ ইচ্ছাকৃতভাবে রেখে দিয়েছে, তার ক্ষতি হয়েছে, এরপর থেকে দেয়নি। তবে এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গিয়েছিল, তারপরেও এরপরে এই থালা বাসনগুলো আর কেউ পায়নি। স্বর্ণের নৌকা বিভিন্ন সময় বিভিন্ন লোকজন দেখেছে, এটা তো বহু আগের ঘটনা। আস্তে আস্তে এলাকার আশপাশে অনেক ঘর বাড়ি হয়ে গেছে, ওই পুকুরটাও এখন আর সেভাবে ভয়ঙ্কর নেই। ওখানে থালবাটির প্রসঙ্গ তো আর আসেই না। শুধু তাই না,
স্বর্ণের নৌকাটাও বহু বছরে কেউ দেখেছে এটা কেউ বলতে পারে না। পুকুরের আশপাশের ঝোপ জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, ওইটা এখন একটা বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে, এমনটাই জানিয়েছেন সোহেল রানা ভাই। অনেক মানুষ এখানে বসে গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়। এখন আর ভয়ের বিষয় সেখানে তো নেই, বরং ওই পুকুরে এখন বাণিজ্যিকভাবে মাছের চাষ করা হচ্ছে। ওই মাছ যে মিসিং হয়ে যায় বিষয়টা এরকম না, সবকিছু স্বাভাবিকভাবে আছে। হতে পারে যে ওই পুকুরে যারা থাকতো একটা সময় ওরা আর এখন এখানে নেই, তারা চলে গেছে, হতে পারে এমনটা। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম যে পুকুরে থালা বাসন ভেসে আসে বা এরকম উঠে আসে, এরকম ঘটনা আমরা শুনেছি, কিন্তু ভুল না মানে এমন একটা জিনিস যে ইচ্ছাকৃতভাবে ভুল করেনি, তারপর হয়ে গেছে, কোনো কারণে মিসিং হয়ে গেছে, তারপরেও কিন্তু এই জিনিসটা আর মানুষের কাছে ধরা দেয়নি। ওনারা যথেষ্ট সচেতন থাকতেন, কেউ এটা চুরি করতেন না। তারপরও বাচ্চা ভুল করে হয়তো বা নিয়ে আসছে, কোনো কারণে থেকে যেতেই পারে, এতগুলো জিনিস নিয়ে আসছে, কোনো একটা মিসিং হওয়াটা অস্বাভাবিক কিছু না। তারপরেও কিন্তু এই জিনিসটা আর পাওয়া যায়নি। এখন তো এই পুকুরে ভয় ডর বলতে কিছুই নাই। এমনটা না যে ওই পুকুরে মানুষজন ডুবে মারা গিয়েছে বা প্রতি বছর মারা যায়, এমনিতে পানিতে ডুবে কেউ মারা গেল সেই হিসাবটা আলাদা, কিন্তু প্রতি বছর যে একটা নির্দিষ্ট সময় করে চলে যায় মানুষকে নিয়ে যায়, এমনটা কিন্তু শোনা যায় না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সোহেল রানা ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম বকুল। ওনার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জগন্নাথদি গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল। শুধু নানার সাথে না, অন্য লোকের সাথেও ঘটেছিল, সেটাও আমরা পর্যায়ক্রমে শুনবো ইনশাল্লাহ। ওনার নানার নাম জবেদ মোল্লা। ঘটনাটির সময়কাল 1972 থেকে 74 সালের মধ্যবর্তী কোন একটা সময়। নানার বাড়ি হচ্ছে ফরিদপুরের কানাইপুরের মাধবপুর গ্রামে। মূলত এই মাধবপুর গ্রামেই ঘটনাটি ঘটেছিল। নানা কিন্তু ছোটবেলা থেকে বেশ সাহসী একজন মানুষ, সুঠামদেহী মানুষ, আর উনি ওই সময় গ্রামে হাডুডু খেলতেন। হাডুডু খেলায় উনি এতটাই পারদর্শী ছিলেন যে বিভিন্ন জায়গায় যখন হাডুডু খেলা হতো তখন ওনাকে ভাড়া করে নিয়ে যেতেন। উনি কৃষিকাজ করলেও এই কাজটা অর্থাৎ এই হাডুডু খেলাটা খুব এনজয় করতেন। নানার আরেকজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে হোসেন। এই হোসেনও তার সাথে হাডুডু খেলতো, সব জায়গায় একসাথে যেত, মানে তারা যে কাজই করতেন একসাথে কাজ করার চেষ্টা করতেন আর কি। তো এমন একটা দিনে ওনাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে হাডুডু খেলার একটা ডাক আসে। তো ওইটা পার হতে গেলে, অর্থাৎ ওই মাঝখানে একটা কুমার নদ আছে, কুমার নদটা পার হতে গেলে একটা সাঁকো পাড়ি দিতে হবে। ওই সময় কুমার নদের একটা জায়গায় সাঁকো ছিল, ওই দিক দিয়ে আর কি তাদেরকে যেতে হবে। তো তার বন্ধু হোসেনকে নিয়ে চলে গেছেন। হাডুডু খেলা কিন্তু ওই সময় বিকালের দিকে হতো, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাডুডু খেলতে যেতেন। ওই খেলা শেষ করে সন্ধ্যার পরে রওনা দিয়ে বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। প্রায় সময় এরকম হতো। ওই সময় নানার বয়স 25 কি 26 বছর। তখন উনি বিয়ে শাদী করেননি। উনি ওই গ্রামে হাডুডু খেলে যখন ফিরছিলেন তখন ওই সাঁকো পারও হয়ে গেছেন, অর্থাৎ ঠিকঠাক মতোই পার হয়ে গেছেন। পার হওয়ার পর হঠাৎ করে কি মনে করে নানার চোখ যায় উল্টো দিকে, অর্থাৎ উনি যেই দিকটাতে পার হয়ে মাত্রই এসেছেন ওই দিকে তার নজর যায়। উনি খেয়াল করেন যে একটা সাদা শাড়ি পরা মহিলা হেঁটে যাচ্ছে, এবং হাঁটছে বলতে একদিকে চলে যাচ্ছে তা না, সাঁকোর ওই মাথায় পাইচারি করছে। উনি বলেন, এই হোসেন দেখ তো এটা কে রে। তখন হোসেনও দেখে যে এরকম একটা দৃশ্য। হোসেন আবার নানাকে বলে, জবেদ রে, আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না, চল তো চলে যাই। তখন নানা বলেন, আরে না, দেখি জিনিসটা আসলে কি, একটু পরখ করে দেখি। এই বলে দূর থেকে বলতেছে, আপনি কে, আপনার বাড়ি কোথায়, এখানে কি করেন, কোথায় যাবেন, আগাই দিব, ভয় নাই, আমরা খারাপ লোক না, বলেন। ওই মহিলা কোনো উত্তর না দিয়ে সে অন্য দিকে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একটা দিকে যাওয়া শুরু করেছে। তখন এই হোসেন বলে, এই আপদ বিদায় হচ্ছে, যাক তো চল তো আমরা বাড়ির দিকে যাই। না আবার বলে, না দেখি তো এ আসলে যায়টা কোন দিকে, জিনিসটা আসলে কি। নানা হোসেনকে নিয়ে আবার সাঁকো পার হওয়া শুরু করেছেন। সাঁকো পার হয়ে ওই পাশে গিয়ে ওই জিনিসের পিছু পিছু হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে নানা দেখছেন যে ওইখানে বড় ভিটা নামে একটা জায়গা আছে। ওটা হচ্ছে একদম মাঠের ভিতরে
একটা উঁচু ঢিবির মতো একটা জায়গা রয়েছে, ওটাকে ওনারা বড় ভিটা বলেন। তো ওই দিকটাতে যাচ্ছে। হোসেন বলতেছে যে জবে তুই গেলে যা, আমি আর যাব না, আমি এখন বাসার দিকে গেলাম, মনে হচ্ছে সামনে ঝামেলা আছে। তখন এই জবেদ নানা বলতেছেন আচ্ছা তুই যা, তো তোর মতো ভীতু লোক আমার সাথে দরকার নাই, যা তুই যা। এদিকে এই হোসেন নানা যিনি, উনি তো ভয় পেয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসছেন। আর জবেদ নানা উনি ওই অবয়বটার পিছু নিয়েছেন। পিছু নিতে নিতে উনি চেষ্টা করছেন যে ওইটার আরো কাছাকাছি পৌঁছাতে, কিন্তু না, জবেদ নানা যতই দ্রুত হাঁটার চেষ্টা করেন না কেন, ওই অবয়ব আর জবেদ নানার মধ্যবর্তী যে দূরত্বটা, এইটা সহজে কমে না, এটা কমছেই না। এক পর্যায়ে উনি দৌড় দেন, কিন্তু ওই অবয়বটা হেঁটেই যাচ্ছে, কিন্তু এই দুয়ের মধ্যবর্তী দূরত্ব আর কমে না। নানা খেয়াল করলেন ওই বড় ভিটার পাশে একটা গাব গাছ রয়েছে পুরনো, ওই অবয়বটা ওই গাব গাছে উঠে গেল। একটা মহিলা মানুষের গাছে ওঠার ক্ষেত্রে কিছুটা তো সমস্যা হতেই পারে, মনে হচ্ছে সে অনায়াসেই হেঁটে গাব গাছের উপর উঠে গেল এবং একটা ডালে পা ঝুলিয়ে বসলো, তবে উল্টো দিকে ঘুরে বসেছে, অর্থাৎ নানার দিকে পিঠ ফিরিয়ে বসেছে। নানা তখন দেখলেন যে উনি গাছের নিচে আর ওই অবয়বটা গাছের ডালের উপরে। হঠাৎ করে ওই অবয়বটার শরীরটা আলোকিত হয়ে গেল, মনে হচ্ছে ওই অবয়বটার শরীরের ভিতরে লাইট ছিল, সেটা জ্বলে উঠেছে। তখন ওই অবয়বটা নানার দিকে ঘুরে তাকায়। তখন নানা দেখতে পান এই অবয়বটার চেহারাটা খুবই কুৎসিত ভয়ঙ্কর রকমের, মুখ ঝলসে গেলে যেরকমটা হয় ওই রকম। ওই অবয়বটা নানাকে বলছে যা ভাগ এখান থেকে, আজকের মতো ছেড়ে দিলাম, তুই ভালো মানুষ এই জন্য, আবার যদি তোকে পাইছি, আবার যদি তুই আমার পিছু নিস, তাহলে কিন্তু আর জীবিত ফিরতে পারবি না। এই জিনিস দেখার পর নানা এমন ভয় পেয়েছেন, উল্টো দিকে ঘুরে দিয়েছেন, দৌড়া চিৎকার করছে এই হোসেন, এই হোসেন, দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। এদিকে ওই দূর থেকে চিৎকার করতেছেন। তখনও কিন্তু হোসেন নানা খুব বেশি দূরে যান নাই। তখন তো হোসেন নানা বুঝতে পারছেন যে ঝামেলা তো একটা হয়েছে। উনি আবার নানার দিকে এগিয়ে আসতে থাকেন, দেখেন যে নানা ঘেমে একাকার হয়ে গেছেন, খুব ভয় পেয়েছেন। তখন হোসেন নানা ধরাধরি করে আবার জবেদ নানাকে বাড়িতে নিয়ে আসেন। তো এই ঘটনা যখন ঘটার পর জবেদ নানা তো সবাইকে বলছেন, গ্রামের অনেকেই বলছেন যে উনি এটা দেখেছেন। তো এর বেশ কিছুদিন পর, তখন বর্ষাকাল চলে এসেছে আর কি, ওই এলাকায় একজন লোক ছিল, তার নাম হচ্ছে চান্দা। এই চান্দা সে একদিন সন্ধ্যার দিকে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়েছে। সে বলেছিল সে ওই বড় ভিটার দিকে যাবে। ওই বড় ভিটাটা কিন্তু ওই বর্ষাকালেও ডুবে যেত না, যেহেতু ওই জায়গাটা উঁচু ছিল, ওর আশপাশে ভালো মাছ পাওয়া যেত। বাসা থেকে কিন্তু বলে গিয়েছিল সে ওই দিকটাতে যাচ্ছে, আর বাসার লোকজনও বলে দিয়েছিল যেখানে যাস ওই বড় ভিটার কাছে কিন্তু যাস না, লোভে পড়িস না, ওখানে ঝামেলা আছে। তখন চান্দা বলেছিল ঠিক আছে, আমি ওইদিকে যাব না। এরপর সে চলে যায়। এদিকে রাত পার হয়ে যায়, সকাল হয়ে যায়, চান্দা আর বাড়িতে ফেরত আসে না। তার বাড়ির সদস্যরা তো উদ্বিগ্ন হয়ে যায় যে কি হলো, চান্দার হলোটা কি। তখন বাড়ির লোকজন খোঁজার জন্য বাইরে বেরিয়ে পড়ে। তাদের মনের মধ্যে একটা ভয় ছিল, ও তো রাতের বেলা ওই বড় ভিটার দিকে গিয়েছে। তখন লোকজন ওখানে যায়, গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। ওই বড় ভিটার এক সাইডে মাথা থেকে কোমর পর্যন্ত, অর্থাৎ উল্টো করে মাথা থেকে কোমর পর্যন্ত একজনকে গেড়ে রাখা হয়েছে। দুই পা দেখা যাচ্ছে, এটা ভাঁজ হয়ে নিচ দিকে ঝুলে আছে। তার পরনের লুঙ্গি দেখেই বোঝা গেল যে এটা আর কেউ না, এটা হচ্ছে সেই চান্দা। চান্দার সাথে আসলে কি ঘটেছিল, কোন ঘটনার প্রেক্ষাপটে চান্দাকে এভাবে মরতে হয়েছিল, এটা তো আর জানা যায়নি। তবে চান্দার মৃত্যুর পর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনারা ভালো একজন হুজুরের সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করেন। হুজুর এই বিষয়টা শোনার পর উনি কিছুটা সময় নেন এবং এর পরপরই জানান যে এই যে বড় ভিটা, এই বড় ভিটায় বেশ কিছু জিনেদের বসবাস রয়েছে, তবে এরা খুবই দুষ্টু প্রকৃতির জিন। এদেরকে এখান থেকে যদি না তাড়ানো হয়, ওরা মাঝে মাঝেই মানুষকে এভাবে মেরে ফেলবে। তাহলে কি করা যায়, সমাধান কি? তখন ওই হুজুর বললেন যে ওদেরকে যদি এখান থেকে তাড়িয়ে দেই, ওরা আশেপাশে কোনো একটা জায়গায় গিয়ে আশ্রয় নেবে, তখন আর একটা ঝামেলা করবে। এর থেকে একটা ভিন্ন ধর্মী সমাধান হতে পারে। তখন হুজুর বলেন যে ওরা যারা এখানে আছে, ওরা হচ্ছে অপবিত্র শ্রেণীর জিন, নাপাক জিন। এখানে যদি এই জায়গাটা আমরা পবিত্র করতে পারি কোনোভাবে, তাহলে ওরা এখানে আর ঝামেলা করতে পারবে না। কিভাবে পবিত্র করা যায়? এটা এমন একটা জায়গা, এই জায়গাতে কিন্তু মসজিদ বানানো সম্ভব নয়।
দেখা যায় বর্ষাকালে এই জায়গাটা একদম টোটালি আলাদা হয়ে যায়। তাহলে এটা কিভাবে আমরা কাজ করব? তখন ওই হুজুর পরামর্শ দেন, এখানে আপনার একটা ঈদগাহ তৈরি করেন, বছরে 2 বার নামাজ হবে, তাহলে এই জায়গাটা পবিত্র হয়ে যাবে। তাই করা হলো, সিদ্ধান্ত মোতাবেক ওখানে ঈদগাহ তৈরি করা হলো। আশপাশের যে সমস্ত ঝোপ জঙ্গল ছিল, গাছপালা ছিল, এগুলো কাটলেও ওই যে গাব গাছটা, এটা কাটা সম্ভব হয়নি। তারা চেষ্টা করেছে, কাটতে পারেনি। এখনো সেই গাব গাছটা রয়েছে। ঈদগাহ তৈরি করার পর ওখান দিয়ে যখন বিভিন্ন মানুষ গিয়েছে, রাতের বেলা মাছ ধরার জন্য গিয়েছে, তারা কেউ কেউ টুকিটাকি ভয় পেলেও কারো মৃত্যুর খবর আর শোনা যায়নি। এমনি টুকিটাকি ভয় তো রাতের বেলা থাকেই, এমন কিছু হয়েছে যেটা উল্লেখযোগ্য না। কিন্তু ওই গাব গাছটা এখনো রয়ে গেছে। বড় ভিটার ছবি এবং ভিডিও বকুল ভাই আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আমাদের পেজ এবং গ্রুপে এটা আপলোড করে দিব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার, তো চলুন আজকের ঘটনায় চলে যাই। এই যে কাশু দাদা সম্পর্কে তো আগের এপিসোডে আমরা যা আলোচনা করেছিলাম সেই সম্পর্কে অতি সংক্ষেপে বলেছি। তো 1999 সালে কাশু দাদা কিন্তু তখন অনেক অসুস্থ হয়ে পড়েন। জিন খালিদ অনেক চেষ্টা করেছেন তার সুস্থতার জন্য কোনো উপায় বের করা যায় কিনা, কিন্তু কাশু দাদা খালিদকে বললেন, চেষ্টা করে লাভ নেই খালিদ, আল্লাহ আমাকে যতটুকু হায়াত দিয়েছেন তার বেশি কি আমি বাঁচতে পারবো? পৃথিবীর সমস্ত মানুষ, জিন, ফেরেশতা মিলেও যদি চেষ্টা করে, আমি কি বাঁচতে পারবো যদি আল্লাহ না চান? আর আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান, তাহলে সবাই মিলেও যদি মারার চেষ্টা করে, তাহলে কি মারতে পারবে? নিশ্চয়ই না। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলার ডাক চলে এসেছে, আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভের মুহূর্তটা খুবই নিকটে চলে এসেছে। আমার সময় খুব কম। কাশুদাদের মুখে এই কথা শোনার পর জিন খালিদ মনটা খারাপ করে ফেললেন। গম্ভীরভাবে বললেন, আমার মনে হয় এখনই আপনার ছেলে মেয়েদেরকে তাদের হক বুঝিয়ে দেওয়াটা উচিত হবে, আর পরবর্তী দিক নির্দেশনাগুলো কি হবে সেগুলো আপনি তাদেরকে বলে দিয়েন। আপনি তো অর্থের বিনিময়ে মানুষের সেবা করেননি, যতটুকু সম্পদ আপনি করেছেন বা হাদিয়া পেয়েছেন, সেবার কাজের একটা উপহার হিসেবে পেয়েছেন। আর এগুলো থেকে সমানভাবে যাকে যাকে যতটুকু দেওয়ার দরকার আপনি বুঝিয়ে দেন। কাশুদার সেটাই করলেন। তার 2 ছেলে মাসুদ, কবির এবং মেয়ে সীমাকে ডাকলেন, শরিয়াসম্মতভাবে সম্পত্তিগুলো বন্টন করে দিলেন। মেয়েকে যা দিলেন ছেলেদেরকে তার দ্বিগুণ দিয়েছিলেন, আর একটা অংশ উনি মাদ্রাসায় দান করে দিলেন। এটা অবশ্য ছেলে মেয়েদের কাছ থেকে পরামর্শ করেই নিয়েছিলেন। সব থেকে বড় দায়িত্ব পেলেন দাদার বড় ছেলে মাসুদ। খালিদ জিন এখন তার সাথেই থাকবে, ঠিক যেমনটা দাদার সঙ্গে থাকতেন। দাদা সকল নিয়মকানুন, আদেশ নিষেধ মাসুদ কাকাকে বুঝিয়ে দিয়ে বলেন যে কিছুদিন পর হয়তোবা ওনার আর পৃথিবীতে থাকা হবে না, সুতরাং সেই অনুযায়ী তারাও যেন প্রস্তুত নিতে থাকে বা প্রস্তুতি থাকে তাদের মানসিকভাবে। সত্যি কয়েকদিন পর কাশু দাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই খুব কষ্টে ভেঙে পড়েন, বিশেষ করে জিন খালিদ খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন। জিন সর্দার এই খবর শুনে খুব কষ্ট প্রকাশ করেন। দাদা জানাজা সম্পন্ন হয়। একটা ব্যাপার সবাই লক্ষ্য করে, দাদার জানাজায় 7 থেকে 10 জন বা 8 থেকে 10 জন এরকম অপরিচিত কিছু মানুষ এসেছে, যাদেরকে আগে কখনোই গ্রামে দেখা যায়নি। মাসুদ কাকাও দেখেননি, আর উনি এটা নিয়ে অবশ্য খুব একটা গুরুত্বও দেননি। কাশু দাদার জানাজা সম্পন্ন হলো, দাফন কাফন সম্পন্ন হলো, সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেল। 2001 সালে মাসুদ কাকা বিয়ে করেন। 2003 সালে তার একটি ছেলে সন্তান হয়। বেশ ভালোই চলছিল তাদের সংসার। মাসুদ কাকাও দাদার মতো মাছ ধরতেন, আর এই যে জমিগুলো কাশু দাদা দিয়ে গিয়েছিলেন তা দিয়ে উনি চাষাবাদ শুরু করছেন, দিন পার করছেন। কিছুদিন পর এক রাতে হঠাৎ তার ঘরে তিনি কিছু একটার অস্তিত্ব টের পেলেন। উনি একটি শব্দ শুনতে পেলেন, ঠিক কাশু দাদা প্রথম যে শব্দটি শুনেছিলেন। মাসুদ কাকা এবার বুঝতে পারলেন এটা জিন খালিদ। এরপর তাদের সাথে বেশ কিছু কথা হয়। খালিদ বলেন,
তুমি এখন থেকে প্রায় আমার দেখা পাবে, তুমি চাইলে আমাকে ডাকতেও পারবে, আমি তোমাদের আশেপাশে থাকার চেষ্টা করব। আর খালিদ এটাও বলেন যে তুমি তোমার বাবার জানাজায় যেই অপরিচিত ব্যক্তিদেরকে দেখেছো তাদের মধ্যে আমাদের সর্দারও ছিলেন, সাবের ছিলেন, যাকে কাশু দাদা ছোটবেলায় ছেড়ে দিয়েছিলেন মাছ মনে করে ধরার পরও। আমিও ছিলাম, আর আমাদের সর্দারের কিছু দেহরক্ষীরাও ছিল। সর্দার কাশু মোল্লাকে খুব পছন্দ করতেন, সম্মানও করতেন, তাই উনি নিজে থেকে এসেছিলেন। আরো কিছু কথাবার্তা বলার পর খালিদ্দিন চলে গেলেন। মাসুদ কাকাও আস্তে আস্তে রুকিয়ার কাজ শুরু করলেন। খালিদের মাধ্যমে সে কাজ শিখছেন। এভাবে চলে যায় প্রায় 1 বছর। এদিকে কবির কাকারও বিয়ের বয়স হয়ে গেছে, তার জন্য মেয়ে দেখাও শুরু হয়ে গিয়েছে। মাসুদ কাকা তার রুকিয়ার কাজ ভালোই রপ্ত করেছিলেন আল্লাহর রহমতে। কিছু কিছু রুগীও দেখা শুরু করেছেন, আল্লাহর রহমতে সাফল্যও পাচ্ছিলেন। কাশুদাদার ধারা বজায় রেখেই উনি কাজ করছিলেন, জীবনও পরিচালনা করছেন। তারও আস্তে আস্তে নাম ডাক ছড়াতে থাকে। এভাবে কাজ করতে থাকছেন উনি আর কি, মানুষের সেবা করছেন। প্রায় 2 বছর যাবৎ এভাবে কন্টিনিউ কাজ করছিলেন। রুকিয়ার কাজে ভালোই পারদর্শী হয়ে যান আল্লাহর রহমতে। কিন্তু এখানে আর একটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে আশেপাশে 2 জন কবিরাজ ছিল। একজন ছিল হিন্দু ধর্মাবলম্বী, তার নাম হচ্ছে সুধীরাম পাল। উনি একজন তান্ত্রিক ছিলেন, কালো জাদু, বান মারা এগুলোতে সে বেশ পটু ছিল। আর একজন ছিলেন, উনি হুজুর গোছের লোক ছিলেন, তবে এই লোকও কিন্তু কালো জাদু করত। তার নাম ছিল রইসুদ্দিন। এই লোককে দেখে বোঝার উপায় ছিল না এ কালো জাদু জানে। সে বলতো সে কোরআনিক চিকিৎসাই করে, কিন্তু কাজের ভিতর দিয়ে এমন কিছু কালো জাদুর উপকরণগুলো রুগীদেরকে দিয়ে দিত, রুগীদের বোঝারই উপায় ছিল না এগুলো কালো জাদুর উপকরণ হতে পারে। তো এভাবে কিন্তু সে কাজ করত। সমস্যা হলো কি, এই যে সুধীরাম পাল আর রইসুদ্দিন, এই 2 জনের কাছে লোকজন খুব একটা যেত না, কারণ তারা জাদুবিদ্যা করতো, কুফরি কালাম করতো আর কি। যারা যেত, সমাধান অল্প কিছুদিনের জন্য হলেও পরবর্তী দেখা যেত সেটা আরো জটিল আকার ধারণ করেছে। মানে রুগী পোষা বলতে যেটা আমরা বুঝি আর কি, রুগী একবার আসলে একে আর ছাড়াছাড়ির কোনো উপায় নেই, একে বারবার করে এর কাছ থেকে টাকা খাওয়ার একটা ধান্দা। এটা করতো ওই সুধীরাম পাল আর রইসুদ্দিন নামক ওই হুজুর বেশি দুষ্টু কবিরাজ। তো এরকম তারা করতো। এখন সমস্যা হলো যে এই 2 জন মাসুদ কাকাকে পছন্দ করতো না। কেননা এই মাসুদ কাকার জন্য তারা বেশি একটা রুগী পেত না। আর যে সমস্ত রুগীগুলো তাদের কাছে যেত, পরবর্তীতে মাসুদ কাকার কাছে যাওয়ার পর আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেত। তো এরা আবার যখন মানুষদেরকে বলতো যে আমরা এর কাছে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি, আর ওই লোকদের কাছে গেছিলাম সমস্যারও জটিল হয়েছে, তখন দেখা যেত যে এদের আবার বদনামও ছড়িয়ে পড়তো। এই বিষয়গুলো তারাও তো পছন্দ করছে না। মাসুদ কাকাকে তারা তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছেন, শত্রু মনে করা শুরু করেছেন। তারা চিন্তা করলেন যেভাবে রুগীর সংখ্যা কমে যাচ্ছে, অনেক পুরনো রুগীগুলো ভালো হয়ে গেছে ওই মাসুদের কাছে গিয়ে। মাসুদ থাকলে তো এইভাবে এই ধরনের ব্যবসা আর বেশি দিন চালানো যাবে না, কিভাবে আমাদের রাস্তা থেকে সরাইতে পারি। এই জন্য তারা ভিতরে ভিতরে ভাবতে থাকেন, উপায় খুঁজতে থাকেন। এই 2 জন একত্রে বসে পরামর্শ করেন। অবশেষে তারা তাদের পালিত জিনদেরকে পাঠায় খোঁজ খবর নিতে, যে কিভাবে এই মাসুদকে খতম করা যায়। কিন্তু এই পালিত জিনেরা মাসুদ কাকার বাড়ির ভেতরে যেতেই পারে না। তারা জানিয়ে দেয় যে আসলে এই মাসুদ কাকার বাড়ির আশেপাশে এমন একটা সুরক্ষা বলয় রয়েছে, যে সুরক্ষা বলয়টা যিনি করেছেন তিনি অত্যন্ত শক্তিশালী, রুহানিভাবে শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী, আর এই রুকিয়ার দিক দিয়েও শক্তিশালী একটা জিন। আর এই জিনকে যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে তারও অনেক ক্ষমতা চলে আসবে। এই কথা শোনার পর এই যে সুধীরাম পাল আর রইসুদ্দিন, এরা 2 জনই বলে ঠিক আছে, আমরা এই জিনটাকে আয়ত্ত করে নিজেরা নিজেদের কাজে ব্যবহার করব। আমরা 2 জন মিলে যদি মাসুদকে খতম করতে পারি, তাহলে এই জিনকে আয়ত্ত করতে পারলে আমাদের 2 জনেরই লাভ। তো এইভাবে ওদের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়ে যায়। এখন এই জিনকে তো সহজে বশীভূত করা যাবে না, বশ করা যাবে না, এমনকি বন্দিও করা যাবে না। তাহলে কি করা যায়? অন্য কারো মাধ্যম দিয়ে কাজটা করাতে হবে। এদিকে হয় কি, এই যে সুধীরাম পাল, তার গুরু থাকেন ভারতের কামরূপ কামাখ্যায়। তো তাকে সবকিছু খুলে বলা হয়, সেই কাজে রাজি হয়ে যায়।
তারও একটা ধান্দা ছিল যে ওই জিনকে সে যদি বশ করতে পারে তাহলে নিজের শক্তিটা বাড়ানো যাবে। এটাও কিন্তু তার ভিতরে একটা ধান্দা ছিল। এখন হয়ে গেল এক জিনের মালিক হয়ে যাবে 3 জন। অবশেষে অন্য 2 জনও রাজি হয়ে গেল, ঠিক আছে আপনি যদি করতে পারেন আমাদের সবার কথাই শুনবে, তো সমস্যা কি। এরপর ওই যে কামরূপ কামাখ্যায় থাকা জিন, মানে ওই গুরুজি, সে তো চিন্তা করছে যে কিভাবে কি করা যায়। সে এবার তার পোষা সবচেয়ে শক্তিশালী জিনকে পাঠায় খবর আনতে। তবে সে যে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে নাই তা না, এ বাড়ির মধ্যে প্রবেশ করতে পেরেছে কিছুটা, কারণ তার বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র জানা আছে। সে এসে জানায় যে এই যে জিনটা, এই জিনটা যে খালিদ নাম, এ কিন্তু সহজে রাগে না, আর রাগলে জিন হোক মানুষ হোক তার কিন্তু বংশসহ শেষ করে দেয়। এখন এই খালিদকে কিভাবে বশীভূত করা যায়, প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই বাড়ির সুরক্ষা বলয়টা ভাঙতে হবে, তাহলে পরিপূর্ণভাবে ওই জিনটা ওই বাড়ির মধ্যে ঢুকতে পারবে। কিভাবে করা যায়? তখন ওই জিনটা বলল যে আমার একটা কুমারী মেয়ের বলি দেওয়া রক্ত লাগবে, তাহলেই শুধু আমি ঢুকতে পারবো, তাহলে আমি আরো অনেক শক্তিশালী হয়ে যাব, তখন এই সুরক্ষা বলয়টা অনেকটাই আমি ধ্বংস করতে পারবো। ওই গুরু তাতে সম্মতি দিলেন। তখন সে ধান্দায় থাকলেন কখন এরকম একটা কুমারী মেয়েকে পাওয়া যায় বলি দেবার জন্য। সে অপেক্ষায় আছে। একদিন রাতে জিন খালিদদের আগমন ঘটে। জিন খালিদ মাসুদ কাকাকে বললেন যে বেশ কিছুদিনের জন্য এই জিন খালিদ সর্দারের কাছে যাবেন, কারণ সর্দার বেশ অসুস্থ, তার যে কাজগুলো আছে এই কাজগুলো বুঝে নিতে হবে, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। জিন খালিদ মাসুদ কাকাকে কিছু পরামর্শ দিয়ে গেলেন, নতুন করে আরো সুরক্ষা বলয় তৈরি করে দিয়ে গেলেন, যাতে করে এই সময়ের মধ্যে কোনো সমস্যা না হয়, আর সাবধানে থাকার পরামর্শ দিয়ে গেলেন। জিন খালিদ চলে যায়। জিন খালিদ চলে যাবার সপ্তাহখানেক পর এই যে মাসুদ কাকার ছোট ভাই কবির কাকার বিয়ের সম্বন্ধ আসে পাশের গ্রামের এক পরিবার থেকে। এই পরিবারের যিনি কর্তা তিনি আর কেউ নন, রইসউদ্দিন। সে কিন্তু হুজুর, কিন্তু রইসউদ্দিন যে এরকম কালো জাদু করতো এটা কিন্তু এই মাসুদ কাকা ওভাবে ভালো করে জানতেন না, কবির কাকাও জানতেন না। জানতেন উনি একজন নামাজি ব্যক্তি, মানুষের উপকার করে, এই এর বাইরে কিছু না। এখন মাসুদ কাকার স্ত্রী মেয়েকে দেখতে যান, তারপরে কবির কাকা দেখতে গিয়েছেন, পছন্দ হয়ে যায়। তখন কি হয় যে তাদেরকে কিছু খাবার খেতে দেয়, এই খাবারগুলো তারা খুশি মনে খান, যেহেতু বিয়ের কথাবার্তা বলতে গেছেন সেই বাড়ি থেকে খাবার দিলে তো খেতেই হবে, তাই না? ওনারা খেয়েছেন। খাওয়ার পর দেখা গেল যে এই যে মাসুদ কাকার স্ত্রী উনি চিন্তা করলেন যে আরে আমার হাজবেন্ড আসতে পারে নাই, তার জন্য একটু নিয়ে যাই। এদিকে এই জিনিসটা কিন্তু তারা আগেই বুঝতে পেরেছিলেন, বিশেষ করে যে রইসউদ্দিনের বাড়ির লোকজন। তারা কি করেছেন, ওই ফিরনি বা পায়াসের একটা বাটি আগে থেকেই রেডি করে রেখেছিলেন, মাসুদ কাকার স্ত্রীর হাতে ধরিয়ে দেন এবং বলেন যে উনি তো আসতে পারে নাই, উনি আসলে খুব ভালো হতো, আপনি এটা নিয়ে তাকে খাইয়ে দিয়েন। এরপর তো ওনারা চলে আসছেন, আসার পর মাসুদ কাকাকে ওইটা দিয়েছেন। মাসুদ কাকাও খুশি মনেই খেয়েছেন, এটা নিয়ে আসলে কোনো ধরনের কোনো চিন্তাই তার মাথায় আসেনি। অল্প কিছুদিনের মধ্যে কবির কাকার সাথে বিয়ে হয়ে গেল ওই মেয়ের, ওই রইসউদ্দিনের মেয়ের। তার স্ত্রী অর্থাৎ এই যে কবির কাকার স্ত্রী যেদিন বাসায় প্রবেশ করেছেন সেদিন থেকে সবাই বুঝতে পারলেন যে বাসার আবহাওয়া বাতাস কেমন যেন গুমোট হতে থাকছে। এইভাবেই গেল বেশ কিছুদিন। ওইদিকে ওই তান্ত্রিকদের গুরু আর ওই যে কবিরাজ তারা কিন্তু একটা কুমারী মেয়েকে যে বলি দেওয়া হয়েছে এই জিনিসটা নিশ্চিত হয়ে গেলেন, কারণ ওই তান্ত্রিকদের গুরু কোনো না কোনোভাবে ভারত থেকে একটা মেয়েকে ম্যানেজ করতে পেরেছিলেন। মেয়েকে বলতে কোনোখান থেকে ধরে নিয়ে আসা হয়েছিল, কিভাবে বলি দিয়েছেন এটা বিস্তারিতভাবে জানা যায় না, তবে বলি দেওয়া হয়েছিল। এতে করে হয় কি, ওই গুরুর যিনি পিশাচ এ আরো শক্তিশালী হয়ে যায়। এবার সে লেগে পড়ে খালিদের অনুপস্থিতিতে এই পরিবারকে শেষ করার জন্য। কবির কাকার সংসার কিন্তু শুরুর দিকে বেশ ভালোই চলছিল। এদিকে মাসুদ কাকা কেন যেন একটু একটু করে অসুস্থ হতে থাকেন, মাঝে মাঝে সুস্থ আবার অসুস্থ, আগের মতো রুগীও আসে না।
আর উনি কাজ করলেও ওই কাজগুলোতে সমাধান হচ্ছে না। এভাবেই পিছিয়ে পড়তে থাকে মাসুদ কাকা। সবাই বলেন বাবার মতো তো আর হয় নাই, হবেই বা কিভাবে, বাবা তো বাবাই, বাবার যেই আধ্যাত্মিক ক্ষমতা ছিল ছেলেটা পায় নাই, অনেকে এটা বলতেছে এই কারণে কাজ হচ্ছে না। এদিকে খালিদেরও খোঁজ খবর নেই, কোনো বিষয়ে সমাধানও জানা যাচ্ছে না, কারণ ডাকা নিষেধ ছিল ওই সময়, কারণ সেখানে গোত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্যই মূলত খালিদ গিয়েছিলেন, এবং বেশ কিছু বিষয় তাকে বুঝে নিতে হবে, এই জন্য গিয়েছিলেন। এদিকে ওই সময় বৃদ্ধা দাদি, উনি কিন্তু অনেক অসুস্থ ছিলেন, মানে কাসু দাদার স্ত্রী, উনিও মারা যান। আর এরপর থেকে কিছু ঘটনার সূত্রপাত হয়। মাসুদ কাকা কিছু অবয়ব দেখতেন যারা শুধু তাকে ভয় দেখাতেন। উনি এই ভয় পাওয়ার পর প্রায় পাগলের মতো হয়ে যেতেন, পাগলের মতো প্রলাপ বকতে থাকতেন। উনি বলতেন আমাকে নিয়ে যাবে, তোমরা কেউ ঠেকাতে পারবা না, ওরা আমাকে নিয়ে যাবেই। এই সমস্যাটা আরো বেশি হতো যখন কবির কাকার স্ত্রী মাসুদ কাকার আশপাশ দিয়ে যেতেন তখন। এইদিকে মাসুদ কাকার স্ত্রী আর ছেলে তারাও অসুস্থ হতে থাকেন, কিন্তু কবির কাকার কোনো সমস্যা নেই, আর তার স্ত্রী ওইদিকে পরিপূর্ণভাবে সুস্থ, তারও কোনো সমস্যা নেই। আর তান্ত্রিকদের ব্যবসা, বিশেষ করে কবির কাকার স্ত্রী, তার বাবা অর্থাৎ কবির কাকার যে শ্বশুর রইসুদ্দিন, আর হচ্ছে ওই তান্ত্রিক সুধীরাম পাল, এদের ব্যবসা কিন্তু খুব রমরমা। এরা এখন রোগী পাচ্ছে, তাদের পরিকল্পনা অনেকটাই সফল হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই যে মাসুদ কাকার যে বোন সীমা, তার বিয়ে হয়ে যায়, সে চলে যায় শ্বশুর বাড়ি। মাসুদ কাকার এই জরাজীর্ণ অবস্থা যেটা চলছিল, এইভাবেই কিন্তু কয়েক বছর পার হয়ে যায়। 2019 সালে বা এরকম একটা সময় আর কি, হঠাৎ করে দেখা যায় মাসুদ কাকাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পর দেখা যায় যে একটা কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তার জিহ্বাটাও অনেকখানি বের হয়ে আছে। এটা দেখে অনেকে আটকে ওঠে, এটা কিভাবে সম্ভব? যেই মানুষটা শরিয়া সম্মতভাবে রুকিয়া করতেন, এত নামাজি মানুষ ছিলেন, তার বাবা এতটা ভালো মানুষ ছিলেন, এই লোক কি কারণে আত্মহত্যা করলো? সবাই বললেন তার মধ্যে তো কিছু পাগলামি স্বভাব দেখা দিয়েছিল, আর তাছাড়া সে জিনের ট্রিটমেন্ট করতেন, এই কারণেই হয়তোবা জিনেরাও মেরে ফেলতে পারে। এক একজন এক এক রকম ভাবে বলছিলেন, কিন্তু এরকম একজন ভালো মানুষের এইরকম অপমৃত্যু, এটা কিন্তু মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকে অনেকভাবে কথা বলছিলেন, কেউ কটু কথাও বলছিলেন। তো এভাবে কিন্তু মাসুদ কাকা পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার মৃত্যুর আসল রহস্য তখনও কেউ বুঝতে পারেনি বা জানতেও পারেনি। যাই হোক, এই যে মাসুদ কাকার মৃত্যুর পর এই দায় দায়িত্বটা আসার কথা হচ্ছে কবির কাকার কাছে, কিন্তু কবির কাকা কিন্তু অতি সাধারণ জীবনযাপন করতেন, তার এই সমস্ত কবিরাজি বিষয় বা রুকিয়া সংক্রান্ত বিষয়ে কোনো আগ্রহ ছিল না। কাসুদাদার সময় থেকে উনি গুরুত্ব দিতেন না এগুলা, এমনিতেও তার মধ্যে এগুলা নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যেহেতু যেত না, এই জন্য কাসুদাদাও তাকে এই বিষয়গুলোতে জড়ান নাই আসলে। তো দেখা গেল যে এই মাসুদ কাকার মৃত্যুর মাসখানেক পর একটা খবর পাওয়া গেল যে মাসুদ কাকাদের 2-3 গ্রাম পর একটা গ্রামে 3 জন লোক একসঙ্গে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, আর তাদের নিচে একটা বিড়ালও মরে পড়ে আছে, যার পেটের নাড়িভুড়ি কিছুই নেই, মানে পেট চিরে নাড়িভুড়িগুলো বের করে ফেলা হয়েছে। তার অল্প কিছুদিন পরে এই কবির কাকার স্ত্রী নিজে থেকে কোনো কারণ ছাড়াই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এখন শুধু রয়ে গেল মাসুদ কাকার স্ত্রী, তার ছেলে আর কবির কাকা। মনে হতে পারে ঘটনা কি এখানেই শেষ? না, এখানে শেষ না, আসল রহস্য কিন্তু এখনো রয়ে গেছে। 2021 সালের বেশ কিছু পরের কথা। কবির কাকা ঘুমাচ্ছিলেন রাতে, হঠাৎ করে কিছু একটা গম্ভীর শব্দে ঘুম ভাঙে কবির কাকার। বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, আমি খালিদ, তুমি হয়তো আমার কথা শুনেছো তোমার বাবা এবং ভাইয়ের মাধ্যমে। আজকে আমি তোমাকে কিছু কথা জানাতে চাই, আমার মনে হয় কথাগুলো তোমার জানা উচিত। এই বেশ কিছু বছরে অনেক ঘটনাই তোমরা দেখেছো, কিন্তু কিছুই বুঝতে পারোনি ঘটনাটা আসলে কি, সেটা বলার জন্য আমি এসেছি। আমি যেদিন বিদায় নিলাম তোমার ভাইয়ের কাছ থেকে, তার কিছুদিন পরই তোমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাও একটা বাড়িতে।
ওইখানে তোমরা যাওয়ার সাথে সাথে তোমাদের উপর একটা কঠিন মায়া বলয় তৈরি করা হয়। এই বলয়টা এমন কিছু ঘৃণ্য জাদু আর পিশাচের মাধ্যমে দেওয়া হয়েছিল যা আমি ভেদ করতে পারছিলাম না। তারপর আমি কিছুটা সফল হই এটা ভাঙতে, কিন্তু তারপর দেখা গেল তোমাদের রক্তে এমন কিছু নাপাক জিনিস মিশে গেছে যা আমি চাইলেও আর সেটা নষ্ট করতে পারছিলাম না, আর আমি তোমাদেরকে দেখা দিতেও পারছিলাম না। তারপরও আমি আমার বন্ধু জিনদের মাধ্যমে খোঁজখবর নেওয়ার চেষ্টা করি যে ঘটনাটা কি। তুমি যেই নারীকে বিয়ে করেছিলে সে কোনো হুজুরের মেয়ে নয়, সে এক কবিরাজের মেয়ে, রইসুদ্দিন কবিরাজ, যে হুজুরের বেশ ধরে থাকতো, মানুষকে দেখাতো নামাজ কালাম পরে। আসলে সে ছিল একজন জাদুকর। সে এমন ভাবে বিভিন্ন তদবির দিত, মানুষকে বলতো এটা কোরআনী চিকিৎসা, কিন্তু আসলে সেগুলো ছিল জাদু। সে সুধীরাম পালের মাধ্যমে যোগাযোগ করে কামরূপ কামাখ্যার এক তান্ত্রিকের মাধ্যম দিয়ে এক কুমারী নারীকে বলি দিয়ে সেই রক্তের মাধ্যমে এক ভয়ঙ্কর পিশাচকে চালান করে দেয়। বাবা হয়ে সে যে কাজটা করে সেটা হচ্ছে ওই নারী খেকো ভয়ঙ্কর পিশাচটা সে তার মেয়ের মধ্যে ঢুকিয়ে দেয়, আর ওই মেয়ের মধ্যে ঢুকেই ওই পিশাচটা এই বাড়ির মধ্যে প্রবেশ করে। সাথে আরো দুটো জিন প্রবেশ করে যারা সবসময় মাসুদকে পাগলামিতে ব্যস্ত রাখত। তোমাদের সবার উপরই প্রভাব ছিল। তোমরা এমন এক মায়াজালের মাধ্যমে নিজেদেরকে বন্দি করে ফেলেছিলে, তোমরা সবকিছু দেখেও কিছু দেখতে না, তোমরা বোঝার চেষ্টাও করতে পারতে না। এটার সমাধান কি এটারও কোনো চিন্তাও মাথায় আসতো না। তোমার শ্বশুর ভয়ঙ্কর দুইজন তান্ত্রিকের সাথে হাত মিলায় শুধু তোমার ভাইকে মেরে ফেলার জন্য। ওই দিন মেয়ে দেখার সময় যে বিশেষ মিষ্টান্ন খাওয়ানো হয় তাতে এক কুমারী মেয়ের রক্ত আর লাশের কিছু অংশ মিশিয়ে দেওয়া হয়, যার কারণে এই জাদু বলয় তোমরা চোখে দেখতে পাওনি। তোমরা এমনভাবে শরীরটাকে নাপাক করে ফেলেছিলে ভুল করে, আমি তোমাদেরকে কোনো উপকার করতে পারছিলাম না, আমি কাছেও আসতে পারছিলাম না। আমি যাতে কাছে আসতে না পারি এই জন্যই মূলত তোমার শ্বশুর রইসুদ্দিন আর ওই তান্ত্রিক সুধীরাম পাল তার গুরু এরা এই কাজটা করেছে। তারা আগে থেকেই একটা পরিকল্পনা করে রেখেছিল, সেই পরিকল্পনাটা তারা বাস্তবায়ন করেছে তোমার মাধ্যমে, তোমার স্ত্রীর মাধ্যমে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কাছে আসতে পারিনি। এদিকে আমার সর্দারও হঠাৎ করে মারা যায়। আমার সর্দারের মৃত্যুতে আমাদের গোত্র এক প্রকার কোণঠাসা হয়ে যায়। আমিও বেশ দুর্বল হয়ে পড়ি। আশেপাশের গোত্রগুলো আমাদের উপর চড়াও হয়। সেগুলো মোকাবেলা করে আবার আগের অবস্থান ফিরিয়ে আনতে দীর্ঘ সময় চলে যায়, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার সর্দারের এত প্রিয় একজন মানুষ, তার পরিবার এত খারাপ অবস্থায় চলে যাবে এটা তো আমি দেখতে পারি না। কিন্তু কি আর করা, আমার গোত্রের নিরাপত্তা তো আমাকে দেখতে হবে। এই কারণে আমি আসতে পারিনি। তবে আমি খোঁজ খবর রেখেছি, তারাও আসতে পারছিল না কাছে। তবে শেষে আর উপায় না পেয়ে আমি নিজেই আমার নিজের হাতে কিছু নরপিশাচকে হত্যা করেছি। আমি এটা করতে চাইনি, কিন্তু এটা না করলেও আর হতো না। তোমার ভাইয়ের মৃত্যুর পর যেই 3 জন মানুষকে মৃত্যুবরণ করতে দেখেছ তার মধ্যে যে তোমার শ্বশুর ছিল এটা তুমি জানো। একবারও কি ভাবলে না তোমার শ্বশুর কেন মারা গেল? আর তোমার শ্বশুরের সাথে আর একজন যে মারা গেল সে ছিল সুধীরাম পাল। আর তার সাথে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষকে ওই কাঁঠাল গাছের ডালে ঝুলতে দেখেছো, সে কে জানো? সে হচ্ছে সেই গুরু, এই সুধীরাম পালের গুরু যে কামরূপ কামাখ্যায় থাকতো। এদেরকে ধরে এনে ওই কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম, ঠিক যেমনটা তোমার ভাইয়ের সাথে এরা করেছিল পিশাচকে দিয়ে। তোমার ভাই কিন্তু এমনি এমনি মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ হিসাবে এই 3টাকে আমি এভাবেই হত্যা করেছি। আর একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে তোমার স্ত্রীর ভেতরে থাকা পিশাচটা সেও তোমার স্ত্রীকে হত্যা করেছিল, আত্মহত্যা করতে বাধ্য করেছিল। ওই পিশাচটাকে আমিও মেরে ফেলেছি। মূলত এই পিশাচটাকে আমি এমন ভাবে মেরেছি, আরো অন্যান্য পিশাচদেরকেও মেরেছি, যেই পিশাচের একটা বিড়ালের রূপ ধরে পড়েছিল, ওর নাড়ি ঘুরে আমি বের করে ফেলেছিলাম। এদের সবাইকে মেরে ফেলেছি।
আর এখন তোমার সাথে এই কারণে কথা বলতে পারছি যে তোমার উপর আর কোনো মায়া বলয় নেই। আর আমি সব তথ্য আমার বন্ধু জিনদের মাধ্যমে সংগ্রহ করেছি। তোমাদের এটা জানার দরকার ছিল যে আসলে কেন এমনটা হয়েছে। তবে এটাও যেন যে তোমাদের পরিবারের সাথে আর আমার কোনো সম্পর্ক থাকলো না, কেননা আমি তোমার ভাইয়ের সাথে এক আত্মার বন্ধনে যুক্ত ছিলাম, এক অলিখিত চুক্তির মাধ্যমে আমরা একত্রে ছিলাম। কিন্তু তুমি তো এই জিনিসটা শেখোনি, তোমার আগ্রহও ছিল না, যার কারণে তোমার সাথে আমার বিদায়। তোমাদের পরিবারের সাথে আর আমি থাকবো না, এটা থাকা সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি কখনো প্রয়োজন মনে করো তাহলে তুমি আমাকে ডেকো, এমনিতেই নাম ধরে ডেকো। আমি তোমার সামনে আসবো না, তোমার ডাকে সাড়াও দিব না। সাড়া না দেওয়ার মাধ্যমেই আমি তোমার সমস্যা বুঝে তোমার সাথে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে একটা জিনিস দিয়ে যাচ্ছি, তা হচ্ছে আগামীকাল ফজরের নামাজ শেষে বিসমিল্লাহ বলে তোমাদের ধানের পাত্রটির মুখ খুলে 1 মুঠ চাল কাউকে দান করে দিও। এরপর থেকে দেখবা যে ওই ধানের পাত্রে আল্লাহর রহমতে বরকত হয়েছে। কখনো কিন্তু সেখানে উকি দিয়ে দেখো না, শুধু সেখান থেকে ধান বের করবা। এই বলেই কিন্তু খালিদ চলে গেল। পরদিন কিন্তু কবির কাকা সেটাই করেন। এরপর থেকে দেখা গেল যে ওই ধানের পাত্রে কখনোই কিন্তু ধান শেষ হয়নি আল্লাহর অশেষ রহমতে। এমনটা না যে ওনারা কখনো তার মধ্যে নতুন করে ধান রাখতেন না। দেখা গেল ওনারা রেখেছেন 20 কেজি, প্রায় 2 মণ খরচ করে ফেলেছেন, তারপরও হাত দিলে সেখানে ধান পাওয়া যায়। তো এইভাবে কিন্তু তারা নাকি এখনো পাচ্ছেন আল্লাহর রহমতে। এই যে জহিরুল ভাই, যার কাছ থেকে রাকিব হাসান রনি ঘটনা পেয়েছেন, এই জহিরুল ভাই হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই মাসুদ কাকার ছেলে, অর্থাৎ কাশু দাদার নাতি, কবির কাকার ভাতিজা। ছোটবেলায় এই ঘটনার বেশ কিছু অংশ উনি দেখেছেন। উনি বেশিরভাগ সময় সাটুরিয়াতে থাকতেন, তার মামার বাড়িতে। তার উপরও জাদুর বলয় বেশ ভালোই ছিল, কিন্তু আল্লাহর রহমতে দূরে থাকার কারণে খুব একটা বেশি কিছু তার হয়নি। পরবর্তীতে কবির কাকা যখন জিন খালিদের মাধ্যমে সবকিছু জানেন, আস্তে আস্তে পরিবারের সদস্যরা বুঝতে পারে কি ভয়ঙ্কর ব্যাপার ঘটেছিল, কিভাবে হুজুর বেশি এক জাদুকর আর এক তান্ত্রিকের সাথে মিলেমিশে ওই বাড়িতে তার নিজের মেয়েকে বউ সাজিয়ে ঢুকিয়ে কি ভয়ঙ্কর কাজটি করেছে। এটাই ছিল ঘটনা। বর্তমানে সবাই ভালো আছেন, জহিরুল ভাইও ভালো আছেন, উনি কিছুদিন আগে বিয়ে করেছেন। জহিরুল ভাইয়ের মাও ভালো আছেন, অর্থাৎ মাসুদ কাকার স্ত্রী ভালো আছেন। তবে মাসুদ কাকার স্ত্রী খুব চুপচাপ থাকেন, খুব দরকার ছাড়া কারোর সাথে কথা বলেন না। আর কবির কাকা পরবর্তীতে কখনই খালিদ জিনকে ডাকেননি। উনি এখন রংপুর শহরে থাকেন, একটা ব্যবসা করেন। তো এই ঘটনাটা কিন্তু কবির কাকার সাথে কথা বলে সবার কাছ থেকে অনুমতি নিয়েই রাকিব হাসান রনি ভাই আফনান দ্য ওয়ার্ল্ডে শেয়ার করার জন্য বলেছিলেন বা অনুমতি দিয়েছিলেন। এই জন্য কিন্তু আমরা এই ঘটনাটা শেয়ার করতে পারলাম, না হলে হয়তোবা এই ঘটনাটা আমাদের শেয়ার করা হতো না। হিংসা মানুষকে পশুর চেয়েও খারাপ বানিয়ে ফেলে। বিগত একটা এপিসোডে আমি বলেছিলাম যে কুকুর এত প্রভুভক্ত, কুকুরকে কিন্তু কোনো কিছু খাইয়ে দিয়ে বিশ্বস্ততা নষ্ট করা যায় না। কিন্তু তারপরও সে কেন সৃষ্টির সেরা জীব হলো না? কারণ তার মধ্যে আছে হিংসা। দেখবেন এক কুকুর আর এক কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে। এক কুকুর একটা খাবার খাচ্ছে, আর এক কুকুর গিয়ে সেই খাবার নষ্ট করবে, ঘেউ ঘেউ করবে, সেই খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করবে। কুকুরের মধ্যে হিংসাটা কিন্তু বেশি। এই হিংসা মানুষের মধ্যেও ওই কুকুরের মতোই রয়েছে অনেক। এই হিংসা মানুষকে পশুর চেয়েও খারাপ বানিয়ে ফেলে। হিংসার বশবর্তী হয়ে অনেকেই অনেকের উপর কালো জাদু করছে। একজন ব্যবসায় ভালো করছে, আর একজন ব্যবসায়ী তার উপর কালো জাদু করেছে। একজন বিদেশে যাবে, তার বিদেশ যাত্রা যেন নষ্ট হয়ে যায়, তার উপর কালো জাদু করা হলো। একজন ভালো চাকরি পেয়েছে, এমন একটা কালো জাদু করলো সে অসুস্থ হয়ে মারাই গেল। তো এরকম কিন্তু হরহামেশাই হচ্ছে। কোন একটা ভালো স্টুডেন্ট, একটা পরিবারের একটা ভালো ছেলে বা মেয়ে লেখাপড়া অনেক ভালো করছে, তার উপর এমন কালো জাদু করা হলো, লেখাপড়া শেষ। একটা পরিবারের মেয়ে অনেক সুন্দরী, ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কালো জাদু করে দিল, তার বিয়ের প্রস্তাবই আসে না, বা এমনভাবে কালো জাদু করলো তার চেহারাই নষ্ট হয়ে গেল। এমন কিন্তু হরহামেশাই হচ্ছে, এটা আপনারা জানেন প্রিয় লিসেনার্স।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের হিংসা থেকে। হাসাদ বা হিংসা খুবই ভয়ঙ্কর। এটা এমনভাবে মানুষের ক্ষতি করে, প্রথমত যিনি হিংসা করবেন তার নিজেরও ক্ষতি হয়, আর যার উপর হিংসা করে তারও ক্ষতি হয়। মানুষ যখন হিংসা করে তখন তার কলবের মধ্যে এক ধরনের ভয়ঙ্কর রেডিয়েশন তৈরি হয়, একটা আলোক রশ্মি তৈরি হয়, এবং এইটা দুই চোখের মাধ্যম দিয়ে বের হয়ে এসে ওই ব্যক্তির উপর লাগে। এটা এমন একটা রে বা রশ্মি যেটা কিন্তু আসলে কোনো মেশিন দিয়ে ধরা সম্ভব নয়। আর হিংসাটা বদনজর হয়ে চোখ দিয়ে বের হয়ে মানুষের উপর আঘাত হানে। এইভাবে কিন্তু মানুষের ক্ষতি হয়ে যায় বদনজরের মাধ্যমে। আর হিংসার কারণ তো হয়ই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি রাকিব হাসান রনি ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। আশা করি ওনার কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন ওনার নাম কারি আনোয়ার হোসেন। উনি মূলত কোরআন শিক্ষার যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো পরিচালনা করে থাকেন। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই উনি গিয়েছেন। বিভিন্ন মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কোর্সগুলো উনি পরিচালনা করেন। দেখা যাচ্ছে যে অনেক বয়স্ক ব্যক্তিরা রয়েছেন যারা একটা সময় কোরআন তেলাওয়াত করতে পারতেন, ভুলে গেছেন। আবার দেখা যাচ্ছে যে অনেকে কোরআন তেলাওয়াত করেন কিন্তু অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেন। মূলত এই ব্যক্তিদেরকে নিয়েই এই কোর্সগুলো ওনারা পরিচালনা করেন। কারি আনোয়ার হোসেন হুজুরের মতো আরো অনেক মানুষই আছেন যারা এই ধরনের দ্বীনি কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন। আর এর পেছনে যেই মূল বিষয়টা কাজ করে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন, নিজে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তো মূলত এই জায়গা থেকেই এই ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন এই কারি আনোয়ার হুজুরের মতো আরো অনেক মানুষ। আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। তো উনি গিয়েছিলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটা জায়গায়। তো এটা একদম মানে গ্রাম এটা বলা যাবে না, শ্যামনগর যে উপজেলা, এই উপজেলার যেই শহরতলি যেটা বা শহর এলাকা এর ভেতরেই একটা মসজিদে। তো সেখানে মোটামুটি 15-20 জনের একটা ব্যাচ হয়ে যায়। তারা এশার নামাজের পর এই কোরআন শিক্ষাটা করতেন। তো ওইখানে মূলত একজন লোক আসেন। তো উনি মূলত দেখা যাচ্ছে যে যেই বয়সী আর কারি আনোয়ার হুজুরের যে বয়স প্রায় একই বয়স। কারি আনোয়ার হুজুরের বয়স 35 থেকে 40 বছর, ওই সময়ের কথা বলছি, 2017 কি 18 সালের কথা আর কি। আর ওই লোকের বয়সও 35 থেকে 40 বছর। তো ইনার নাম হচ্ছে এমদাদুল হক, যিনি আর কি এই কোরআন শিক্ষা করতে আসছেন। তার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর কারি আনোয়ার হুজুরের বাড়ি কিন্তু কুমিল্লা জেলার সদর উপজেলারই একটি গ্রামের, সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করার অনুমতি দেননি। তো কথা প্রসঙ্গে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়, জিন নিয়েও আলোচনা হয়। তখন এমন এক রহস্যময় ঘটনা ওই ইমদাদুল হক সাহেব উনি এই আনোয়ার হুজুরকে বলেছিলেন, এটার ব্যাখ্যা আনোয়ার হুজুর আর খুঁজেই পান নাই, এটা কি হতে পারে। সেই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটির সূত্রপাতটাও বেশ রহস্যময়। এই ঘটনাটি মূলত যাদের কাছ থেকে শুনতে শুনতে ওনারা আসছেন, বিশেষ করে এই যে ইমদাদুল হক সাহেব, তো উনি কিন্তু একজন সরকারি চাকুরিজীবী। উনি দেখা গিয়েছে যে ছোটবেলায় কোরআন তিলাওয়াত করতে পারতেন, পরবর্তীতে আস্তে আস্তে ভুলে গেছেন। এই জন্যই মূলত এই কোর্সটা উনি করতে আগ্রহী হয়ে এসেছিলেন আর কি। তো ওনার দাদার বাবা, যার নাম হচ্ছে এখলাস উদ্দিন মোল্লা, আর দাদার নাম হচ্ছে আলতাফ উদ্দিন মোল্লা। তো এই এখলাস উদ্দিন যিনি, তো তখন সাল 1920 কি 25 বছর। তখন ওনার বয়সী একজন ব্যক্তি ওই এলাকাতে ছিল, তার নাম হচ্ছে আলহাজ মিয়া। এই আলহাজ মিয়ার বয়স ওই সময় 35-36 বছর। তখন এই এখলাস উদ্দিনের বয়সও 35-36 বছর এরকম আর কি। তো এই আলহাজ মিয়া উনি এই বয়সেও বিয়ে শাদী করেন নাই। গ্রামে দেখা যাচ্ছে যে ওই সময়ের প্রেক্ষাপটে 22-23 বছর হলেই ছেলেরা বিয়ে শাদী করে ফেলে, মেয়েদেরও অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত। এই আলহাজ মিয়া বিয়ে শাদী করেন না, কিন্তু একই বয়সী এই যে এখলাস উদ্দিন উনি বিয়ে শাদী করেছেন, ওনার সন্তান হয়েছে। আর ওনার বেশ কয়েকজন সন্তানের মধ্যে একজন সন্তান হচ্ছে এই যে আলতাফ উদ্দিন দাদা, যিনি আলতাফ উদ্দিন দাদার বয়স তখন ছিল হচ্ছে 6 কি 7 বছর।
এই আলহাজ মিয়া উনি কিন্তু খুবই পরোপকারী একজন মানুষ, সদালাপী মানুষ, সবার সাথেই গল্পগুজব করতেন, কারো বিপদ দেখলে এগিয়ে যেতেন। কিন্তু সমস্যা হলো উনি বিয়ে শাদী করতে চান না। মানুষজন যখন তাকে নিয়ে মজা করতো যে কিরে আলহাজ মিয়া বিয়ে শাদী করিস না কেন, তখন বলতো আরে ভাই ওসব সংসার টংসার আমার দিয়ে হবে না, আমার ঘুরে বেড়াতে ভালো লাগে। এদিকে আলহাজ মিয়াকে নিয়ে তার মা বাবার চিন্তা শেষ ছিল না, কেননা এই আলহাজ মিয়া ছিলেন তার পিতামাতার একমাত্র সন্তান, অন্য কোনো ভাই বোন ছিল না। এখন ছেলে এভাবে ঘুরে বেড়ায়, অন্যের বিপদ দেখলে এগিয়ে যায়, সেটা ঠিক আছে, ঘর সংসার করতে সমস্যা কি? তারা ছেলেকে বুঝাতে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় হুজুর কবিরাজের কাছে গিয়েছেন তদবির নিয়ে ছেলেকে যদি বিবাহমুখী করা যায়, সংসারমুখী করা যায়, কিন্তু কোনোভাবেই আলহাজ মিয়ার উপর এ সমস্ত তদবির কাজ করেনি। সে এসব বিষয়ে কোনো আগ্রহী কখনো দেখায়নি। একবার হয় কি, আলহাজ মিয়া বাড়িতে বলে যায় যে সে কোনো একটা জায়গায় যাবে, কোন জায়গায় যাবে এটা আসলে বলতে পারেননি কেউই। উনি যখন যান ওই রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। এরপর আলহাজ মিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। কেন খুঁজে পাওয়া যায়নি? কারণ ঝড় বৃষ্টি হয়েছিল, ওই রাত্রে ফেরেন নাই। পরে ফিরবেন, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, যেতে যেতে বছর পার হয়ে যায়, আলহাজ মিয়ার ফেরেননি। এদিকে তার পিতামাতা ছেলের অপেক্ষায় থাকতে থাকতে একটা সময় ধরে নিয়েছিলেন যে তার ছেলে হয়তোবা আর এই পৃথিবীতে নেই। কেননা ওই রাতে তো ঝড় বৃষ্টি হয়েছে, ওই সময় তো অনেকেই নদী পথে আসা যাওয়া করত, আর ছেলেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যেত, বলে যেত না ঠিক কোথায় যাবে, সে যে কার সাথে মেশে এটাও দেখা যেত না। তার আসলে ওরকম বন্ধু বান্ধব ছিল না, তবে সে সবার সাথেই মিশত, সবার সাথেই কথা বলতো। মানুষ হিসাবে তাকে কেউ খারাপ বলতে পারবে এরকম খারাপ গুণ তার ছিল না। যেহেতু তার বন্ধু বান্ধব ওরকম ছিল না, সে সবার সাথেই ভালো করে কথা বলতো, কিন্তু নিজের একান্ত বিষয়গুলো কারোর সাথে শেয়ার করতো না। এই কারণে সে কোথায় গিয়েছে, কি হয়েছে কেউ বলতে পারে না। এত বছর হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বছর পার হয়ে আরো অনেকগুলো বছর হয়ে গেছে, আলহাজ মিয়ার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তার পিতামাতা বার্ধক্যে চলে যায়, বার্ধক্যজনিত কারণেই ওনারা মারা যান। প্রথমে ওনার পিতা মারা যান, পিতা মারা যাওয়ার সম্ভবত সপ্তাহখানেক পর ওনার মা মারা যান। যেহেতু ওনাদের দেখাশোনা করার কেউ ছিল না, অসুস্থ হয়ে গেলেও একজন অসুস্থ হলে যে আরেকজন সেবা যত্ন করবে, তিনিও তো বার্ধক্যে চলে গেছেন। তো এভাবে কিন্তু দুজনই খুবই অল্প সময় ব্যবধানে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আলহাজ মিয়ার আর কোনো খোঁজ খবর নেই। আর আলহাজ মিয়া কোথায় গেছেন, কি হয়েছে, আগে এরকম হতো যে মানুষ বাইরে গেছে, ডাকাতের খপ্পরে পড়েছে, ডাকাত তাকে মেরে নদীতে ফেলে দিয়েছে বা সমুদ্রে ফেলে দিয়েছে, এরকম কিন্তু হরহামেশাই আগে হতো। এখনো যে হয় না তা কিন্তু না। এই ধরনের মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যেত না। আলহাজ মিয়ার মা বাবা কিন্তু বিভিন্ন হুজুর কবিরাজের কাছে গিয়েছিলেন যে তার ছেলে কোথায় আছে, কি আছে। বিভিন্ন হুজুর কবিরাজ এতটুকুই বলেছিলেন যে তার ছেলে জীবিত আছে না মারা গেছে এই বিষয়ে তারা কিছুই বুঝতে পারছে না। তাদের অনুগত জিনেরও কোনো তথ্য এনে দিতে পারেনি সে আসলে কোথায় আছে। মারা গেলেও তো বলবে যে না সে মারা গেছে, তাও বলতে পারেনি। এই কারণে এক ধরনের এক অনিশ্চিত জীবন নিয়েই যে তাদের আসলে কি হবে, এই বৃদ্ধা দুইজনের, তার ছেলে কি আর কখনো আসবে, তার ছেলে কি তাদের খেদমত করবে, এরকম একটা অনিশ্চয়তা নিয়েই তারা জীবনটা পার করে ফেলেছেন। আলহাজ মিয়ার আর কখনো খোঁজ খবর পাওয়া যায়নি। এটা নিয়ে কিন্তু অন্য মানুষদের চিন্তাও ছিল না, যেহেতু তার অন্য ভাই বোনও নাই, আর ওরকম আত্মীয় স্বজনও ছিল না। আর কে কার খোঁজ খবর রাখে, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই আলহাজ মিয়ার সাথে মাঝে মাঝে কথা হতো এই এখলাসউদ্দিনের। এই এখলাসউদ্দিন উনি যখন আলহাজ মিয়ার সাথে কথাবার্তা বলতেন, তখন তার ছেলে এই যে দাদা আলতাফউদ্দিন উনি দেখতেন। আলতাফউদ্দিনের মাথায় মাঝে মাঝে হাত বুলিয়ে দিতেন এই আলহাজ মিয়া, আর হাসতেন। মাঝে মাঝে কিছু কিনেও দিতেন, মিষ্টি জাতীয় কিছু। সেই হিসাবে এই আলতাফউদ্দিন দাদা উনি কিন্তু আলহাজ মিয়াকে একদম ছোটবেলা থেকেই খুব ভালো করে চিনতেন, তার চেহারাটা তার খুবই ভালো করে মনে ছিল। এভাবে হারিয়ে গেছেন এই বিষয়টা আলতাফউদ্দিন দাদাও ওই শিশু বয়সেই মেনে নিতে পারে, তার মনের মণিকোঠায় একটা গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। যাই হোক, সময়ের সাথে মানুষ অনেক কিছুই ভুলে যায়, বহু বছর হয়ে যায়। একদিন হয় কি, এই যে দাদার বাবা মানে আলতাফউদ্দিন দাদার বাবা এখলাসউদ্দিন সাহেব, উনি
মোটামুটি 60-এর দশকের কোন একটা সময়, তখন তো তারও অনেক বয়স হয়ে গেছে, প্রায় এই ঘটনার 40-45 বছর পর, তার বয়স তখন 80-র কাছাকাছি। তো উনি ওই সময়ে দর্শনা রেলওয়ে স্টেশনে গিয়েছেন কোন একটা কাজে। তখন উনি হঠাৎ করে ওই স্টেশনে একজন ব্যক্তিকে দেখতে পান। উনি দেখে প্রথমে থমকেছেন, যারে এই লোকটাকে। উনি দেখেন যে এটা আর কেউ না, সেই আলহাজ মিয়া। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, এই যে আলহাজ মিয়া, ওনার বয়সের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এখন থেকে প্রায় 40-45 বছর আগে আলহাজ মিয়া যেরকম যুবক ছিলেন, এখনো একই রকম। আলহাজ মিয়াকে দেখে উনি তো অবাক হয়ে যান, কারণ ওনার বয়স 80-র কাছাকাছি হয়ে গেছে, অথচ আলহাজ মিয়া এখনো ইয়াং। উনি চোখে ভুল দেখছেন না তো? যেহেতু বয়স 80-র কাছাকাছি হয়ে গেছে, চোখে উনি কম দেখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু না, তখনও কিন্তু উনি একদম মানে কোনো ধরনের চশমা ছাড়াই পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতেন, সবকিছু ভালো করে দেখতেন। এটা তো তার ভুল দেখার কথা না। তো উনি কি করলেন, তার পিছু নিলেন যে এ লোকটা কোথায় যায়। দেখলেন যে হেঁটে হেঁটে স্টেশনের পাশ দিয়ে কোথায় যেন যাচ্ছে। পিছন থেকে ডাক দিলেন, হে আলহাজ মিয়া। যেই না এক ডাক দিয়েছে, সাথে সাথে নাকি আলহাজ মিয়া ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পর আলহাজ মিয়া বেশ চমকে যায়, কিরে আমাকে ডাক দিল কে? তো চোখাচোখি হয়। চোখাচোখি হওয়ার পরই ওই আলহাজ মিয়া হাত দিয়ে ইশারা করে যে তুমি ভালো আছো। আমরা অনেক সময় হাত দিয়ে ইশারা করে বলি না যে ভালো আছো কিনা, এরকম বোঝা যায় কিন্তু দূর থেকে। তখন এই এখলাসউদ্দিন উনি বলেন যে হ্যাঁ ভালো আছি। উনি কাছে ডাকেন, কারণ এখলাসউদ্দিন ওনার তো বেশ বয়স হয়ে গেছিল, যার কারণে উনি আবার ওই যে আলহাজ মিয়ার কাছে যাবেন, এই জন্য উনি ডাক দেন হাতের ইশারা করে। কিন্তু হয় কি, ওই আলহাজ মিয়া হাতের ইশারা না করে দেয়, না করে দিয়ে দ্রুত কোথায় যেন চলে গেল সে। এদিকে ওই এখলাসউদ্দিন সাহেব বলছেন, এই দাঁড়া দাঁড়া রে, দাঁড়া আমি আসতেছি, দাঁড়া। উনি কষ্ট করে এগিয়ে গিয়ে আর আলহাজ মিয়ার সন্ধান পেলেন না। বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এখানে একটু আগে একটা লোক ছিল, চলে গেল, আপনারা কি তাকে দেখেছেন, তাকে চেনেন? কেউ কিছু বলতে পারেনি। চেহারার বর্ণনা দিয়েছে, কিন্তু কেউ কিছু বলতে পারেনি ওখানে। আর দর্শনা স্টেশনে তো উনি গিয়েছেন একটা কাজে, ওখানে ওনার কোনো আত্মীয় স্বজনও ছিল না, যার কারণে আত্মীয় স্বজনদের কাছে বলে আসবেন যে এরকম একটা লোককে দেখলে তোমরা একটু খোঁজ খবর দিও। আর এটা একটা অদ্ভুত ব্যাপার না? এটা যদি মানুষকে বলেন, মানুষ তো হাসাহাসি করবে। উনি বাড়িতে ফেরত এসে ওনার ছেলে আলতাফউদ্দিন দাদাকে বলেছিলেন যে আমি তো আলহাজ মিয়াকে দেখছি। তো ওই যে ছোটবেলায় দাদা উনি দেখেছেন, ওনার কিন্তু তখনও মনে ছিল। ওই সময়ে ওনার বয়স 5, 6, 7 এরকম ছিল। প্রায় 40-45 বছর পর ওনার বয়স তো ওই 5, 6, 7, যদি 45 বছর পরে ধরি, তাহলে যদি 7 বছর ধরি, তাহলে তার বয়স হয়েছে কত? তার বয়স হয়ে গেছে 52 বছরের মতো। তো এই বয়সেও কিন্তু ওনার মনে ছিল আলহাজ মিয়ার কথা। তখন উনি বলেন যে আরে আব্বা, আপনি কি না কি দেখছেন, আপনার তো বয়স হয়ে গেছে, মনে হয় চোখে ভুল দেখেছেন। তখন বলে যে আরে বয়স হয়ে গেছে বলে আমি এত ভুল দেখি না। বিষয়টা কেমন যেন মনে হয়, ছেলেটা হঠাৎ করে হারাই গেল, আর কখনো আসলো না, বিষয়টা কেমন কেমন না। তো এই এখলাসউদ্দিন সাহেবের কথা আলতাফউদ্দিন দাদা উনি শুনলেন, তার বাবাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু উনি কিন্তু ওভাবে বিষয়টা আমলে নেননি। যদিও পরিবারের সদস্যরা এই বিষয়টা আলোচনা করেছিলেন। তো এরপরে হয় কি, এই যে আলতাফউদ্দিন দাদা, তো উনি 1980-82 সালের দিকে উনি খুলনা থেকে, যে রকেট স্টিমার যেটা আমরা বলি, যে প্যাডেল চালিত স্টিমার যেগুলো, এখন তো এগুলো চলে না, ওই সময়ে এই বাগেরহাট খুলনা থেকে বরিশাল হয়ে চাঁদপুর হয়ে কিন্তু সদরঘাটে আসতো। উনি একদিন খুলনা থেকে এই রকেট স্টিমারে উঠেছেন, উদ্দেশ্য হচ্ছে যে উনি ঢাকাতে আসবেন। তো উঠেছেন, তখন ওনার মনে পড়ে, মানে ওনার যতটুকু স্মরণে আসে, যে উনি তখন বরিশাল পার হয়ে আসছেন। বরিশাল পার হয়ে আসছেন, তখন তো আসতে অনেক সময় লাগতো, কয়েকদিন লাগতো। আস্তে 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 আগাতো। এখনকার লঞ্চের মতো তো এত স্পিড এগুলোর ছিল না।
তখন তো কয়লা চালিত ছিল, তখনও কিন্তু এই রকেট স্টিমার ইঞ্জিনগুলো ডিজেল চালিত হয়নি। কিছু কিছু হয়তো বা হয়েছিল তখন, কিন্তু কয়লা চালিতই ছিল বেশি আর কি। আস্তে আস্তে আসতো। উনি হঠাৎ করে এক রাতের বেলা একটা দৃশ্য দেখেন। তা হচ্ছে, খুব পরিচিত একজন মানুষ মনে হচ্ছে, সে শুয়ে আছে, মাথাটা বের করা, শরীরের উপর একটা কাঁথা জাতীয় জিনিস দেওয়া। যেহেতু স্টিমারে আসতে গেলে ডেকের উপরে শুয়ে আছে, বাতাস তো লাগেই, যদিও তখন গরমকাল ছিল, বাতাসের কারণে হয়তো বা উনি গায়ে কোন একটা চাদর দিয়ে রেখেছিলেন। তো এই লোকটাকে দেখে না ওনার খুব পরিচিত লাগে, যে কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি, এরকম চিন্তা করছেন, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন মনে হলো যে আচ্ছা, এই লোকটার চেহারা দেখে এই আলহাজ মিয়ার মতো মনে হয়। সেই ছোটবেলায় দেখছেন তো, এখন তো ওনার কত বয়স হয়ে গেছে। আর ওনার বাবার কথা, অর্থাৎ এই যে এখলাসউদ্দিন সাহেবের কথা মনে পড়ে, যে আমার আব্বাও তো দর্শনা স্টেশনে দেখছিল একই বয়সে, কিন্তু এখন চেহারা দেখি সেই একই বয়স। আমি 5-6 বছর বা 7 বছর বয়সে যেরকম দেখছি, এখনো দেখি একই বয়স। এটা কিভাবে সম্ভব? আমার অনেক বয়স হয়ে গেছে আর এর একই রকম বয়স, এটা কিভাবে সম্ভব? না, এ মনে হয় অন্য কেউ, আমার ভুল হচ্ছে। এই বলে উনি ওখান থেকে চলে যান। চলে যাওয়ার পর হয় কি, উনি কোন একটা ব্যালকনিতে বসেছিলেন ওই স্টিমারের, আরো লোকজন ছিল তখন। এদিকে তখন কিন্তু রাত হয়ে গেছে আর কি, বা সন্ধ্যা পার হয়ে গেছে, রাত আনুমানিক কয়টা এটা জানা যায় না, তবে রাত ছিল আর কি। হঠাৎ করে ওনার মাথার উপর কে যেন হাত বুলাচ্ছে, মানে এমনভাবে হাত বুলাচ্ছে মনে হচ্ছে হাতটা মাথার উপর মালিশ করে দিচ্ছে। মনে হলো যে এই মালিশটা তার মাথায় এক অন্য রকমের প্রশান্তি দিচ্ছে। প্রথম কয়েক মিনিট তো উনি আসলে মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকানি নাই যে ওনার মাথায় কে হাত বুলাচ্ছে, মানে এতটা প্রশান্তি উনি অনুভব করছিলেন। বেশ কিছুক্ষণ পর ওনার একটু সেন্স আসে যে আসলে তো একটু পিছন দিকে তাকিয়ে দেখার দরকার, কে আমার মাথায় হাত বুলায়। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য। ওই যে যেই ব্যক্তিকে উনি শুয়ে থাকতে দেখেছিলেন, যাকে আলহাজ মিয়া বলে মনে হয়েছিল, এই ব্যক্তিটা ওনার মাথায় হাত বুলাচ্ছে এবং মৃদুভাবে হাসছে। এটা দেখার পর উনি বলে ওঠেন, আলহাজ মিয়া কাকা। এ কথা শোনার পর মুখের হাসিটা আর একটু স্ফীত হয়, মানে একটু বেড়ে যায়। এরপরেই এই আলহাজ মিয়া কি করেন, এক সাইডের করিডোর দিয়ে কোথায় যেন চলে যান। এদিকে এই আলতাফউদ্দিন দাদা, উনি তো লাফ দিয়ে উঠেছেন, লাফ দিয়ে উঠে আবার তার পিছু পিছু যাওয়া শুরু করছেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, পুরো স্টিমার খুঁজে এই আলহাজ মিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। এই নদীর মধ্যে উনি কোথায় যাবেন, কোথাও না কোথাও তো আছেন স্টিমারেরই। উনি অনেক খোঁজাখুঁজি করেছেন। শুধু তাই না, যেই স্থানে, অর্থাৎ ডেকের যেই স্থানে এই আলহাজ মিয়াকে উনি শুয়ে থাকতে দেখেছেন, তার আশেপাশের যাত্রীদেরকে উনি কিন্তু দেখেছেন, জিজ্ঞেস করেছেন, যারা ওনার পাশে শুয়েছিল তারা বলে না তো, এরকম কোনো ব্যক্তিকে তো খেয়াল করিনি। এমনকি ওখানে যারা ডিউটিরত লোক, ওই স্টিমারে যারা চাকরি করতেন, তাদেরকেও জিজ্ঞেস করেছেন, তারা বলে না তো, এরকম কোনো লোকের কথা তো আমাদের স্মরণে আসে না। যদিও অনেক লোক উঠছে, সবার চেহারা তো মনে থাকে না, কিন্তু এরকম কোনো লোকের কথা তো মনে পড়ছে না যে আমরা দেখেছি। এদিকে উনি যখন ওই ব্যালকনিতে বসেছিলেন, ওনার থেকে কিছুটা দূরে আরো কয়েকজন লোক বসেছিল, তাদেরকে জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা, আমার মাথায় একজন হাত বুলাচ্ছিল, এই লোকটা কোথায় আছে এই স্টিমারের, বলতে পারেন? তখন বলতে, না আমরা তো কাউকে দেখলাম না, আপনাকে তো একাই বসে থাকতে দেখলাম, তারপর দেখলাম যে আপনি ঘাড় ঘুরিয়ে কি জন্য পিছন দিকে তাকিয়ে দেখলেন, এরপর উঠে চলে গেলেন, এরকমই তো আমরা দেখলাম, এছাড়া তো কোনো মানুষকে দেখিনি। এই কথা শোনার পর এই আলতাফউদ্দিন দাদা বেশ অবাক হন। তখন উনি একটা অদ্ভুত সিদ্ধান্ত নেন। সেটা হচ্ছে, উনি এই আলহাজ মিয়ার একটা ছবি আঁকাবেন। এই চিন্তা করে উনি তৎকালীন বাংলাদেশে বেশ কয়েকজন নাম করা চিত্রশিল্পীর সাথে যোগাযোগ করেন, যারা কথা শুনে, অর্থাৎ তার মুখের বর্ণনা শুনে ছবি এঁকে দিতে পারবে। এরকম বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করেন, তারা কিছু ছবি আঁকে, কিন্তু কোনো চেহারাই ওই আলহাজ মিয়ার মতো হচ্ছিল না, সেভাবে হচ্ছিল না। হয়তো বা 25% বা 30% মেলে বড় জোর, এরপর আর মেলে না। এখন এটা ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল যে কিভাবে এটা মেলানো যায়। তখন কলকাতার একজন শিল্পী আসছিলেন, তখন মাঝে মাঝেই তারা আসতেন,
তার মানে ওইভাবে খোঁজ খবর করেছিলেন যে কারা ভালো। ওই সময় কলকাতার কয়েকজন শিল্পী আসছিলেন যারা চিত্রশিল্পী, তাদের সাথে আলোচনা করেছিলেন। এদের মধ্যে একজন, উনি এই বর্ণনা শুনে ছবি আঁকার পর মোটামুটি 80% নাকি মিলে গিয়েছিল, এমনটাই এই আলতাফউদ্দিন দাদা বলেছেন যে 80% মিলে গিয়েছিল। পুরোপুরি না মিললেও এই 80% ছবি দেখেই অনায়াসে তার যে চেহারা এটা বলে দেওয়া যায় যে কেমন ছিল। তো ওই সময় এই চিত্রশিল্পীকে উনি বেশ মোটা অঙ্কের টাকাই দিয়েছিলেন। তো যাই হোক, এই ছবিটা উনি বাড়িতে নিয়ে আসেন আঁকানোর পর। তখন তো তারও ছেলে পেলে অনেক বড় হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে। তখন উনি আর কি বলেছিলেন যে এই আলহাজ মিয়া, তাকে আমি দেখেছিলাম, এক রহস্যময় চরিত্র, তাকে মাঝে মাঝে দেখা যায়। আমার বাবাও দেখছে, আমিও দেখলাম। আমার বাবা দেখছে দর্শনা রেলওয়ে স্টেশনে, আমি দেখলাম স্টিমারের ভিতরে, নদীর মধ্যে কোথায় হারাই গেল। মনে হয় এ সাধারণ কোনো লোক না। এই জন্য একটা ছবি তৈরি করে রাখলাম, যদি তোমরা পরবর্তীতে দেখো তখন যাতে শনাক্ত করতে পারো। তোমরা তো আর এদেরকে দেখো নাই। এদিকে যে আলতাফউদ্দিন দাদার যিনি ছেলে, তার বেশ কয়েকজন ছেলের মধ্যে সবার ছোট ছেলে হচ্ছে যিনি ঘটনাটি দিয়েছেন, ইমদাদুল হক সাহেব। তো উনি বলেছেন যে, সরি আমি একটু ভুল বললাম, যে আলতাফউদ্দিন দাদার যিনি ছেলে সেটা হচ্ছে এই এলাহি বক্স, যিনি হচ্ছে ইমদাদুল হক সাহেবের বাবা। উনি কিন্তু বয়সের কারণে তো তার দেখা সম্ভবই না আলহাজ মিয়াকে, তবে ছবিটা দেখেছিলেন। ব্যাপারটা হয় কি যে এই ছবিটা যখন বাড়ির একটা জায়গায় রাখা হয়েছিল, টানানো হয়নি, কারণ হচ্ছে এই টানালেই বিভিন্ন লোকজন আসতে হয় এই ছবিটা কার, তখন অনেক ব্যাখ্যা করতে হতো। তখন অনেকেই এনাদেরকে বলতেন যে মাথায় মনে হয় কোনো সমস্যা হয়েছে, এই জন্য এরকম একটা ছবি আঁকায় নিয়ে আসছে, যার কোনো হদিসই নাই। এরকম একটা চিন্তা ভাবনা করে ছবিটা আঁকাইছে, তো আঁকাইছে আবার টানায় রাখছে। তো এই ধরনের মানুষ যখন কথাবার্তা বললো নিজেদের আত্মীয়দের মধ্যেই, পাগল বলে সম্বোধন করবো, তখন বাড়ির লোকজন চিন্তা করলো ধুর এই একটা উদ্ভট ছবি নিয়ে একটা ঝামেলা, মানুষের কথা শুনতে হয়। তখন ওরা ছবিটা খুলে ঘরের কোনো একটা স্টোর রুমে রেখে দিয়েছিলেন। ওনাদের ওই বাড়িটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, বহুকাল ওখানে ছিল। কালের বিবর্তনে দাদার বাবা এখলাসউদ্দিন সাহেব উনি মারা গেছেন, আলতাফউদ্দিন দাদা মারা গেছেন। এরপর যে এলাহি বক্স, ওনার হঠাৎ করে স্বপ্নের মধ্যে একটা সমস্যা শুরু হয়ে গেল। তা হচ্ছে উনি অদ্ভুত চেহারার একটা মানুষকে দেখতে পান। 35-36 বছর বয়স হতে পারে, অদ্ভুত চেহারার একটা মানুষ যাকে উনি চেনেন না। তার মনটা খুব খারাপ, মনে হচ্ছে সে কিছু বলতে চায়। কি বলতে চায়? কথা বলে না, ইশারায় কিছু একটা বলতে চায়। এরকম মাঝে মাঝে উনি স্বপ্ন দেখেন, তবে স্বপ্নের বিষয়টা নিয়ে কাউকে বলেননি। এভাবে সপ্তাহে 1 বার বা 2 বার, মাসের মধ্যে এরকম বেশ কয়েকবার, যদি হিসাব করি সপ্তাহে 1-2 বার, কয়বার হয় এরকম আর কি উনি দেখলেন। এইভাবে কয়েক মাস যখন দেখলেন, তখন ওনার একটু টনক নড়ে, আমি একই জিনিস বারবার কেন দেখি, এই লোকটাকে আমি কোথায় যেন দেখেছি বলে মনে পড়ে, কিন্তু মনে আসলে আসে না। উনি চেষ্টা করেন মনে করার জন্য, কিন্তু আসে না। এইভাবে চিন্তা করতে 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 একটা সময় হয় কি, ওনাদের যেই ঘর, অর্থাৎ যে পুরনো বাড়িটা ছিল, এই বাড়িটা ওনারা নতুন করে তৈরি করবেন। অর্থাৎ এখন যেভাবে ফ্ল্যাট বাড়ি আকারে তৈরি হয় আর কি, ওইখানে ওভাবে তৈরি করবেন বলে সিদ্ধান্ত হয়। কেননা তাদের যে সমস্ত আত্মীয় স্বজন, বিশেষ করে তার শরিক যেগুলো আছে আর কি, তারা অনেকেই জায়গা জমি বিক্রি করে দিয়ে চলে গেছেন। ওনারা যেটা পেয়েছেন ওই পুরনো বাড়ি অন্যান্য ভাইদের কাছ থেকে তারাও কিনে নিয়েছেন, যে এইখানে আমরা একটা করতে চাই। কিছু কিছু ভাইরা দেখা গিয়েছে যে তারা অনেকে দেশেই থাকেন না, বিদেশে সেটেল হয়ে গেছেন আর কি, তারা আর আসবে না। তখন তারা ভাইকে অনুমতি দেয় যে ঠিক আছে এখানে একটা কিছু করা যেতে পারে। তখন এই যে এলাহি বক্স, উনি ওখানে একটা বাড়ি নির্মাণ করেন 3 তলা বিশিষ্ট। তখন উনি বাড়ি নির্মাণ শুরু করেছেন, তখন ওই স্টোর রুম যখন ভাঙাভাঙি চলছে, অনেক জিনিসের মধ্যে একদম প্রায় নষ্ট হয়ে যাওয়া একটা ছবি আবিষ্কৃত হয়। এটা কিন্তু ওই লেবাররা ফেলেই দিচ্ছিল। ওই ছবিটার দিকে ওনার যখন নজর গিয়েছে, তারা হচ্ছে বিশেষ করে লেবাররা বলছে এটা কার ছবি, আপনাদের কারো ছবি কিনা, আমরা ফেলে দিচ্ছি এটা। তো ওনার যখন ওই ছবির দিকে নজর গিয়েছে, তখন উনি থমকে গেছেন, আরে এই ছবিটা পরিচিত পরিচিত লাগে। তখন হচ্ছে রহস্যের জট খুলে, আরে
এই ছবির মানুষটাকেই তো মনে হয় আমি স্বপ্নে দেখি, কিছু মানে কিছু একটা বলতে চাই। উনি তখন এই ছবিটা ফেলো না, ছবিটা রাখো। তখন ছবিটা উনি সুন্দর করে নিজের হাতে মুছে ঘরের একটা জায়গায় রাখেন, টানার নাই দেয়ালে, কিন্তু একটা জায়গায় রাখেন। ওই রাতে উনি একটা রহস্যময় স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই লোকটা প্রথমবারের মতো ওনার সাথে কথা বলছে, এসে বলে যে তোমাদের বাড়িতে আমার একটা জিনিস আছে, এই জিনিসটা সমুদ্রে ফেলে দিবা। তখন উনি স্বপ্নের মধ্যে বলতেছেন যে কি আছে বলেন তো? বলে আমার একটা ছবি আছে, তোমার বাবা তৈরি করেছিল, এটা কাজটা উনি ভালো করেন নাই, তবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এইভাবে আমার ছবি আঁকানোটা উচিত হয়নি, তুমি ছবিটা সমুদ্রে ফেলে দিবা। এমন একটা জায়গায় যেটা খুব গভীর, মানে সমুদ্রের গভীরতম অংশে ফেলে দিতে হবে, এমন একটা কথা বলেছিলেন আর কি। এই কথা যখন স্বপ্নের মধ্যে বলা হলো এবং এটাও বলে দেয়া হলো যে এরপর আমি কিন্তু আর কখনোই তোমার স্বপ্নে আসবো না, তবে তোমার কাছে একটাই অনুরোধ, এই কাজটি তুমি করবে। তখন স্বপ্নের মধ্যেই এই এলাহি বক্স সাহেব উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা করব। এরপর ওনার যখন ঘুম ভেঙে যায়, উনি সিদ্ধান্ত নিলেন এই ছবিটা উনি ফেলে দেবেন। কোথায় ফেলবেন? সমুদ্রের গভীরতম স্থানে। আর গভীরতম স্থান হচ্ছে, বিশেষ করে বঙ্গোপসাগরের কথা যদি চিন্তা করি, তাহলে সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ডে পৌঁছানো কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। যে সময়টার কথা বলছি, এই সময়টাও কিন্তু বলা চলে যে 1995 সালের দিকে হবে, বা আর কিছুটা পরেও হতে পারে, নির্দিষ্ট করে সাল তারিখ বলা যাচ্ছে না। তখন উনি এই সোয়াচ অফ নো গ্রাউন্ডে গিয়েছিলেন। সোয়াচ অফ নো গ্রাউন্ডে যাওয়ার জন্য বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে এবং নির্দিষ্ট কিছু সময় রয়েছে, না হলে তো সমুদ্র উত্তাল থাকে, ওখানে যাওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। তো উনি গিয়েছিলেন, ওখানে গিয়ে উনি ওই ছবিটা ফেলে দিয়েছিলেন। ছবিটা যখন ফেলেছিলেন, উনার মধ্যে একটা অদ্ভুত বেদনা কাজ করছিল, যাহারে এই মানুষটার চেহারা এখন থেকে চিরতরে হারিয়ে যাবে, তাকে স্মরণ করার মতো আর কোনো লোক হয়তো থাকবে না। এই বেদনা নিয়ে উনি যখন ছবিটা ফেললেন, তখন দেখেন এক অদ্ভুত ব্যাপার। সমুদ্রের ঢেউয়ে ছবিটা কিছুক্ষণ ভেসে থাকার কথা, ওইটার ফ্রেমটা ছিল কাঠের। কাঠ ভেসে থাকবে এটাই স্বাভাবিক, আর ছবিটা অনেক ভারীও ছিল না, কিন্তু উনি যখন ছবিটা ফেলে দিলেন, মনে হলো পাথরের মতো কিছু একটা পানির উপর পড়লো, আর জিনিসটা খুবই দ্রুততার সাথে সমুদ্রের এই নীল পানির অতল গহ্বরে চলে গেল। উনি বেশ অবাকই হলেন, ছবিটা এভাবে হারিয়ে গেল। ভেসে থাকার তো কথা, কিছুটা সময় হইলেও ডুবতে পারে, কিন্তু কাঠের জিনিসটা এভাবে ডুবে যাওয়ার কথা না, কিন্তু এটা এভাবেই ডুবে গিয়েছিল। উনি যখন বাড়িতে ফেরত আসেন, ফেরত এসে সবাইকে বলেন যে এই ঘটনা, আমি ছবিটা ফেলে দিয়েছি। উনি পূর্বে অবশ্য কারোর সাথে ওভাবে শেয়ার করেন নাই, উনি ওনার স্ত্রীর সাথে শেয়ার করেছিলেন যে আমি তো এরকম একটা কাজে যাচ্ছি। ওনার স্ত্রী মানা করেছিলেন, তারপর যখন স্বপ্নের কথাটা ভালো করে বুঝাইলেন, তখন ওনার স্ত্রী অনুমতি দিয়েছিলেন, গেলেন। কারণ ওনার স্ত্রীর একটা আতঙ্ক ছিল মনের মধ্যে যে এরকম একটা ব্যাপার, প্যারানরমাল ব্যাপার, সমুদ্রে যাবে, না জানি আল্লাহ কোন বিপদ দেয় বা অন্য কোনো সমস্যা হয় কিনা, এই চিন্তা থেকে উনি মূলত যেতে দিতে চাচ্ছিলেন না। তারপরও উনি যেতে দেন আর কি। সহি সালামতে উনি ফেরত আসেন। ফেরত আসার পর উনি এই বিষয়গুলো সবাইকে বলেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে, বংশ পরম্পরা এরকম একটা বিষয় আসছে। যদিও বা তাদের বংশের অনেকে এই বিষয়টা টুকিটাকি জানতেন, কিন্তু ছবিটা হারিয়ে যাওয়ার পর বলতে যখন ছবিটা ওনারা নামিয়ে রাখেন, নামিয়ে তারপর স্টোর রুমে পাঠিয়ে দেন, এরপর থেকে আসলে এটা নিয়ে কারো তো মাথা ব্যথা ছিল না। এরপর নতুন করে আলোচনায় আসে। আসলে এখানে সবচেয়ে রহস্যময় ব্যাপার হচ্ছে এই আলহাজ মিয়া, উনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? উনি এত বছর পরেও একই রকমের বয়স, একই রকম অবস্থা, কিভাবে ওইটা ধরে রাখলেন? উনি কি আদতে জীবিত ছিলেন নাকি মারা গেছেন? জীবিত যদি থেকেও থাকেন, তাহলে তার এই বয়সের রহস্যটা আসলে কি? উনি কিন্তু মাঝে মাঝে এই পরিবারের লোকদের সাথে দেখা দিয়েছেন, নাকি কাকতালীয়ভাবেই দেখা হয়ে গেছে এটা বলা যায় না। তবে ওনার যেই ছবিটা আঁকা হয়েছিল এটা উনি পছন্দ করেননি, এটা নিশ্চিত। যার কারণে উনি যখন হয়তোবা ফিল করেছিলেন বা দেখেছিলেন যে ছবিটা নামিয়ে ফেলা হয়েছে, তারপরে এটা নিয়ে হয়তোবা আর এই আলতাফ দাদা উনি স্বপ্ন দেখেন নাই।
পরবর্তীতে হয়তোবা কোনোভাবে খবর এসেছিল যে বাড়িটা নির্মাণ কাজ হচ্ছে, ছবিটা আবার পাওয়া যেতে পারে, তার আগ থেকে উনি স্বপ্ন দেখা শুরু করেছেন। এই যে এলাহি বক্স যিনি, এগুলো সবই এক রহস্যে ঘেরা কথা। এটা যদি সত্যতা যাচাই করতে বলা হয়, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই যে এলাহি বক্স সাহেব, উনিও কিন্তু এখন পৃথিবীতে নেই, উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো এভাবেই এই এলাহি বক্স থেকে শুরু করে নিয়ে যারা যারা এই আলহাজ মিয়াকে দেখেছিলেন, তারা কেউই এখন আর নাই। আলহাজ মিয়ার আত্মীয় স্বজনরাও তো নাই, আগে থেকেই নাই। উনি যদি বিয়ে শাদী করেন নাই, তার কোনো সন্তানাদিও ছিল না। এখনো কি আলহাজ মিয়া জীবিত আছেন? থাকলে কোথায় আছেন? এটা কিন্তু আমরা কেউ জানি না, আল্লাহ ভালো জানেন।